আইটি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সো ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওয়েলকাম ভাইয়া। আমাদের পার্টিসিপেন্ট অলরেডি থ্যাংক অনেকে ইউ। জয়েন হয়ে গিয়েছেন। ভাইয়া আপনি চাইলে আপনার ক্লাসটি শুরু করতে পারেন। আচ্ছা, আমি একটু স্লাইডটাকে আচ্ছা, আমি তাহলে স্লাইডটা অন করি। আচ্ছা, প্রথমে সবাইকে শুভেচ্ছা আইসিটি অলিম্পিয়াড সেশন সিজন 3 তে। আজকে আমাদের টপিকস হচ্ছে সাইবার সিকিউরিটি। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আর একটা স্লাইড শেয়ার করি। একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, স্লাইডটা আসলে আমরা মানে আমাদের যাতে আমরা টপিকস থেকে দূরে সরে না যাই, আমাদের মূল টপিকস গুলো এগুলোর জন্যই আসলে স্লাইডটা তো আসলে ওরকম তথ্য কিছু নাই, আমি নিজে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, সাইবার সিকিউরিটি। আসলে সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি হচ্ছে আসলে মানে কম্পিউটার এবং ইন্টারনেট এই দুইটি মানে প্রযুক্তি যতই মানে বিস্তৃত হয়েছে তখন থেকেই স্পেশালি ওই ইন্টারনেটের ওয়ার্ল্ডটাকে তো একটা কমন টার্মে ইউজ করা হতো, আমরা বলতাম সাইবার ওয়ার্ল্ড। তো প্রথম দিকে তো ইন্টারনেট যখন আসছে সবাই কিউরিসিটি থেকে ইন্টারনেট ইউজ করছে, নানাভাবে ইউজ করছে। একটা সময় দেখা গেল যে না, এখানেও নানা ধরনের ক্রাইম হচ্ছে বা নানা ধরনের রিস্ক, থ্রেট, হ্যাঁ, নানা ধরনের জটিলতা। তো তখন এই সাইবার ওয়ার্ল্ডের সিকিউরিটির জন্যই আসছে সাইবার সিকিউরিটি টার্মটা। সাইবার সিকিউরিটি বলতে আমরা আসলে বুঝি একটা কম্পিউটার, সেটার সাথে সংযুক্ত নেটওয়ার্ক এবং আমরা যে বিভিন্ন সার্ভিস নেই সার্ভার গুলো থেকে, সেগুলোকে প্রোটেক্ট করা। এবং সেই সার্ভারের রক্ষিত যে ডেটা থাকে, যেমন একটা সার্ভারে নরমালি হয় কি যে আমরা যখন, যেমন আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে আমি যখন যাই, এর ব্যাক এন্ডে একটা ডেটাবেস আছে। ডেটাবেস কেন আছে? এই যে আমি যে তথ্যগুলো দেখতে চাই এগুলো, এগুলো তো আসলে ডেটাবেস ছাড়া রাখা সম্ভব না। প্লেন ওয়েবসাইট আর কতটুকু ডাটা রাখা যাবে? বা যদি আমি আরো স্পষ্ট করে বলতে চাই, যেমন আমাদের জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু নিবন্ধন সনদ বাংলাদেশে, পৃথিবীতে তো উন্নত দেশ তো অনেক আগে থেকে, আমাদের বাংলাদেশও এখন এগুলো অনলাইন ভিত্তিক। বা পাসপোর্টের আবেদন অনলাইনে, হ্যাঁ। তো এই যে অনলাইনে মানে আমি যখন অনলাইনে একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে সেটা সাবমিট করতেছি, এটা তো গিয়ে কোথাও জমা হচ্ছে, সেটি হচ্ছে আমার ভান্ডার বা ডেটাবেস। সরি। তো জন্ম নিবন্ধন বা ওই টাইপের ক্ষেত্রে বা এরকম ব্যক্তিগত তথ্য বা রাষ্ট্রীয় তথ্য ক্ষেত্রে দেখা যায় যে এখানে হয়তো সারা বাংলাদেশের সমস্ত নাগরিকের তথ্য রাখা আছে। আমি কোয়েরির মাধ্যমে মানে আমি একটা স্পেসিফিক আমার যেই জানার যে জিনিসটা, যেমন ধরো আমি যদি এনআইডির এগেনস্টে জানতে চাই, আমি আমার এনআইডি নাম্বার দিয়ে ওয়েব পেজে সার্চ দিলে সেই ডাটাবেস থেকে ওই এনআইডির সাথে ম্যাচ করা ডাটাগুলো আমাকে দিয়ে দেয়। তো এই যে সার্ভারে যে ডেটা থাকে এবং সার্ভারে হার্ডওয়্যার বা সার্ভারের একটা অপারেটিং সিস্টেম থাকে, যেমন আমরা নর্মাল তো উইন্ডোজ বুঝি, উইন্ডোজেরও অপারেটিং সিস্টেম ভার্সন আছে সার্ভারের জন্য, বা আমরা নাম হয়তো শুনেছি লিনাক্স আছে বা এরকম। তো সেই সেই সার্ভারের যেই সফটওয়্যার আছে, এগুলোর নিরাপত্তা, এগুলোর সুরক্ষা, নেটওয়ার্কের সুরক্ষা, হ্যাঁ, এই সব কিছু থেকে ভাইরাস থেকে, ভাইরাস আমরা এগুলো ভাইরাস কি আমরা সামনে আলোচনা করব। তো তথ্য চুরি এগুলো থেকে রক্ষা করার জন্যই আসলে সাইবার সিকিউরিটি মানে সাইবার ওয়ার্ল্ডের যে নিরাপত্তা সিকিউরিটি, ওইটি হচ্ছে সাইবার সিকিউরিটি। আচ্ছা, সাইবার সিকিউরিটির মূল বলি তিনটা মূল ভিত্তি, আমরা বলি সিআইএ ট্রায়াড। সিআইএ ট্রায়াড মানে এই, ও সরি, এখানে একটু ভুল আছে, আমি নিচেটা আসলে সম্পূর্ণ ভুলে গেছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে সিআইএ বলতে সিতে বুঝায় কনফিডেন্সিয়ালিটি, আইতে ইন্টিগ্রিটি, আর এতে হচ্ছে অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি মানে গোপনীয়তা, মানে তথ্যের গোপনীয়তা। বা
অনুমোদনের ব্যাপারে, যেমন আমি আমি কি চাই যে আমার ব্যক্তিগত তথ্য শুধু আমিই দেখতে পারবো। আমার আমি যদি আমার এনআইডির ইনফরমেশন, আমার এনআইডির ইনফরমেশন আমিই দেখতে পাবো, আরেকজন আমি আমার অনুমতি সাপেক্ষে দেখতে পারে, বা আমার ব্যাংক ইনফরমেশন। তো তথ্যের যে নিরাপত্তা, যে কে কতটুকু দেখতে পারবে কতটুকু দেখতে পারবে না, এই যে গোপনীয়তাটা, এইটা রক্ষা করা, এইটা মূল ভিত্তির তিনটার একটা। আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি বা সঠিকতা বা বিশুদ্ধতা। এখন আমার এই কথার কথা, আমার জন্ম সাল একটা দেওয়া আছে, কেউ ঢুইকা আমার জন্ম সনদের জন্ম সালটা চেঞ্জ করে দিল, তথ্যটা বিকৃত করে দিল, তাহলে এটা তো আমার জন্য একটা ঝামেলা হয়ে যাবে। বা আমরা যদি অনলাইন ব্যাংকিং এর কথাই চিন্তা করি, যে কেউ যদি ব্যাংকের সাইবার সিকিউরিটি না থাকে বা ব্যাংকের সিকিউরিটি ভেদ করে ঢুকে, সে যদি ব্যাংকের যে ডেটাবেস, যেখানে কার কত টাকা জমা আছে আছে, সেটা যদি সে কেউ বিকৃত করে দেয় বা পরিবর্তন করে দেয়, হ্যাঁ, তাহলে তো এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। তো তথ্যের বিশুদ্ধতা, যে তথ্য ইনটেক্ট আছে, তথ্য কোন রকম হয় নাই, এইটা নিশ্চিত, মানে এইটা নিশ্চিত করাও সাইবার সিকিউরিটির আরেকটা মূল ভিত্তি। আরেকটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি বলতে আমরা যেটাকে বুঝাই, যে মানে আমি আমি একটা ওয়েবসাইট ইউজ করি, আমি জিমেইল ইউজ করি, হঠাৎ করে আমি জিমেইলে ঢুকতে পারতেছি না, বা আমি আইসিটি ওয়ার্ল্ডে, আইসিটি অলিম্পিয়াডে আমি অংশগ্রহণ করতেছি, আমি যখন অনলাইন ক্লাসে আমি হয়তো আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে, মানে আমি ঢুকতে পারতেছি না। তো আমার প্রয়োজনীয় তথ্য, মানে যে যখন আমার প্রয়োজন হবে সেই সময় অ্যাভেইলেবল বা পাওয়াটাই, এটাই হচ্ছে অ্যাভেইলেবিলিটা নিশ্চিত করা। সো এইটাও সাইবার সিকিউরিটি একটা পার্ট, যে আমি যে সেবাটা নিচ্ছি, সার্ভার যাতে, এখন ব্যাংকে গেলে আমরা প্রায় কমন একটা কথা শুনি, যে ব্যাংকে গেলে কাজীদের হচ্ছে, ভাই সার্ভার ডাউন, এটা একটা কমন এক্সকিউজ দেখা যায়, যে সার্ভার ডাউন। তা আমরা তো এটা, যে আইটির লোক হইতে হয় না, সার্ভার ডাউন মানে তার সার্ভার কাজ করতেছে না বাসে, তো এই সার্ভার ডাউন, আমাকে 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হলো। এখন একটা হইতে পারে তার নেটওয়ার্কের জটিলতা, বা আরেক কিন্তু সাইবার সিকিউরিটির অভাবেও হইতে পারে, যে কেউ অ্যাটাক করলো, আমার সার্ভারটাকে ডাউন করে দিল। সো এই অ্যাভেইলেবিলিটি, মানে প্রাপ্যতাটা নিশ্চিত করাটা, এইটাও কিন্তু মানে সাইবার সিকিউরিটির একটা অংশ। মানে এই যে তিনটা ট্রায়াড, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি। এখন সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ? সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের দৈনন্দিন জীবন পুরাটাই আসলে ইন্টারনেটের উপরে, মানে নির্ভর, ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা এভরিথিং। আমরা একটা সময়, আমাদের মনে আছে, আমাদের ছাত্র অবস্থায় যদি কখনো অন্য শহরে টাকা লাগলে, মানে এটাকে বিশাল একটা টেনশনের ব্যাপার, এক জায়গায় ঘুরতে গেছি, টাকা শেষ হয়ে গেলে কিভাবে বাড়ির থেকে টাকা আনাবো, বাসায় ফোন, মানে এত সহজ ছিল না ব্যাপারটা, কারণ তখন টাকা দুই ভাবেই লেনদেন হইতো, এক হলো ব্যাংকে, আরেকটা ছিল পোস্ট অফিসে, ওই ডাকের মাধ্যমেও টাকা পাঠানো যেত। অথচ এখন একটা মানে মোটামুটি কথা বলতে শিখছে এরকম বাচ্চাও জানে যে বিকাশ বা মানে মোবাইলের মাধ্যমেই টাকা ট্রান্সফার করা যায়। তো এই যে সফটওয়্যারটা মোবাইল বেসড বা অনলাইন, যেমন ব্যাংকের এখন ওয়েবসাইট থেকে ট্রান্সফার করা যায়। তো এখন আমার বিকাশে ঢুকতে হলে আমার কি লাগে, আমার বিকাশের ক্ষেত্রে তো ওই সেম মোবাইল নাম্বারটা, তো প্রথম দিকে তো এরকম, মানে মোবাইল নাম্বারটা বসায়া বা যেটাকে আমরা ইউজার নেম বলতেছি, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিলেই কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। সো আমরা মানে ব্যক্তিগত জীবনে বিকাশ বলেন, নগদ বলেন, ব্যাংকিং বলেন, ভার্সিটি গুলাতে আমরা যারা আজকাল পড়াশোনা করি, দেখা যায় ভার্সিটির ক্লাস নোটস, অ্যাসাইনমেন্ট অনলাইনে তাদের পোর্টালে দিয়ে দেওয়া হচ্ছে। ভার্সিটির ইভেন পেমেন্ট, তাদের এই সেমিস্টার ফিস সব অনলাইন, এভরিথিং অনলাইন। তাইলে এখন আমি অনলাইনে যে টাকা দিচ্ছি তা তো না, ভার্সিটির তো ওয়েবসাইটে না থাকুক, ভার্সিটির ডেটাবেজে আমার টোটাল ব্যক্তিগত ইনফরমেশন আছে, আমার নাম, পিতার নাম, মাতার নাম, আমার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। হয়তো মনে হয় যে এগুলো নিয়ে কি করবে, এগুলো দিয়েই অনেক কিছু করা যায়। আমরা এখন অনেক ঘটনা দেখতে পাই, পত্র পত্রিকাতে পড়ি, ফেসবুকে পড়ি, যে একজনের তথ্য ব্যবহার করে আরেকজন কিভাবে মানুষকে ঠকাচ্ছে, বা তার জায়গায় সে অন্য একটা কাজ করে ফেলে তার বদনাম করছে। এই যে ব্যক্তিগত তথ্য, এইটা সুরক্ষিত রাখা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা না থাকলে, এখন তো ব্যাংক টোটালি ডিজিটালাইজড। একটু ছোটখাটো রিসেন্ট 2টা ঘটনা ঘটছে 2টা ব্যাংকের, একটা ব্যাংক থেকে একটা খুব নাম করা ব্যাংকের
ক্রেডিট কার্ড থেকে অনেক অনেক ইউজারের ক্রেডিট কার্ড থেকে তারা কোনো কিছু টেরও পায় নাই, ওটিপিও নাই, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা করে ইয়ে নিয়ে চলে গেছে বিকাশে। আরেকটা ব্যাংকের একজনের অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা ট্রান্সফার করে নিয়ে গেছে আরেকটা অ্যাকাউন্টে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো পরে আইনি সহায়তা পাওয়া কঠিন হয়ে যায়, মানে যেটা গেছে তো গেছে, এটা ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। তো তাহলে এই যে ব্যক্তিগত তথ্যের সিকিউরিটি আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। ব্যাংকে আজকাল টাকা রাখাটাও অনেকে নিরাপদ মনে করতেছে না, যদি না সে সাইবার সিকিউরিটি, সে যদি বোঝে যে হ্যাঁ এই ব্যাংকটা ওয়েল সাইবার সিকিউর। ব্যবসা প্রতিষ্ঠানের ডাটা হ্যাকিং থেকে রক্ষা করে, এটা এই এখন দারাজ একটা ওয়েবসাইট, তারা অনলাইনে জিনিসপত্র বিক্রি করে। এখন যদি কেউ কোনো রাইভাল থাকতে পারে, বা কেউ মানুষ তো মানে ক্রাইম করে যে শুধুমাত্র টাকার জন্য না, অনেক কিউরিসিটি থেকেও ক্রাইম করে। তো আমার ভিতর যে দেখি তো একটু ওর ওয়েবসাইটে কিছু চেঞ্জ করে দিই, একটা পণ্যের দাম 5,000 টাকা, আমি ওটার একটা শূন্য কমায় দিলাম 500 টাকা। আরেকজন অর্ডার করে স্ক্রিনশট নিয়ে বললো ভাই আপনার তো ওয়েব পেজে ছিল, এই যে দেখেন আমি ছবি তুলে রাখছি, এটার দাম তো 500 টাকা, আমাকে দিবেন না কেন? আবার ধরেন একজন পণ্য বিক্রি করতেছে 5 টাকা, তার প্রোডাক্ট 500, তার বিক্রি হচ্ছে না। ম্যানিপুলেট করা যায় ডাটা। তারপরে বড় বড় প্রতিষ্ঠান যারা বিভিন্ন ধরনের তাদের সিক্রেটস থাকে, ট্রেড সিক্রেটস থাকে, আমি এই টাকায় কয় টাকায় এটা কিনি, কয় টাকায় বেচি, আমি এমপ্লয়িরে কত স্যালারি দেই, আমার আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেকের রিসার্চ পেপার থাকে, মানে যেগুলো আমাদের ঔষধের বিভিন্ন রকম ফর্মুলেশন থাকে, এইটা যদি এখন কারো হাতে চলে যায় তাহলে তো আমি সিকিউর না। তো এরকমই আমরা তো এটা যেহেতু আমাদের এটা বোধহয় সবাই ভার্সিটি স্টুডেন্ট, সো এই বেসিক কনসেপ্ট আমরা জানি। সো মূল কথা হচ্ছে যে ব্যবসা বা প্রতিষ্ঠানের ডাটাকে হ্যাকিং থেকে রক্ষা করা। হ্যাকিং কি আমরা অলরেডি অনেকেই হয়তো জানি, তারপর আমি সামনে আলোচনা করব। অনলাইন লেনদেনের প্রতারণা প্রতিরোধ করা, এটা আমি অলরেডি আলোচনা করছি। তারপর যে শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড তা না, যেমন ওই যে বিকাশ থেকে আমি নাহিদ বলছি, হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা তো লক হয়ে গেছে, এখন এটা আনলক করতে হইলে আচ্ছা আমরা একটা দেখেন ব্যাংকের পক্ষ থেকে একটা সংখ্যা গেছে, এইটা একটু আমাকে বলেন, বা একটা সংখ্যা গেছে এটা 2 দিয়ে গুণ করে, এরকম অনেক নাটকীয়তা আমরা রেগুলার পত্র পত্রিকায় পড়ি, এবং ব্যক্তিগত পরিসরে অনেককে চিনি যারা এগুলোর শিকার হয়েছে। তাহলে এই যে অনলাইনে এই লেনদেন প্রতারণা, এটা প্রতিরোধ করার জন্য সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসও দরকার এবং সাইবার সিকিউরিটিও দরকার। আচ্ছা, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপদ রাখা, এখন যেমন এখন এই যে আমাদের টেলিকমিউনিকেশন সেক্টর, গ্রামীণ ফোন, বাংলা লিংক, বা যারাই আছে, গভর্নমেন্ট আছে, পাওয়ার গ্রিড, এই যে আমাদের বিদ্যুৎ, একটা সময় ছিল এগুলো ছিল অ্যানালগ, এখন এগুলো সব ডিজিটাইজড, এবং এগুলো অনেক কিছুই মানে অনেক কিছুই বিভিন্ন সার্ভার বা সার্ভিসের সাথে ইন্টারনেটের ভায়া কানেক্টেড। সো এগুলো অনেক ক্ষেত্রে কেউ যদি সাইবার সিকিউরিটি ব্রেক করে পেনিট্রেট করতে পারে, তাহলে সে দেখা যায় আমার পাওয়ার গ্রিডের কন্ট্রোল নিয়ে নিল, সে চাইলে আমার পুরো ঢাকাকে ব্ল্যাক আউট করে দিতে পারে, নির্দিষ্ট একটা বাড়িকে অন্ধকার করে দিয়ে সেখানে চুরি চিন্তা, এরকম অনেক কিছুই করতে পারে। তো এইটা একটা। তারপরে যে আমি যেটা বললাম যে আমাদের টেলিকম সেক্টর, আজকে আমরা বুঝি যে আমাদের লাইফ মানে ইন্টারনেট, ইভেন এটিএম মেশিন, আপনি এক জায়গায় যান অনলাইনে কেনাকাটা করেন ক্রেডিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ডে যে মেশিনটায় পাঞ্চ করেন পজ মেশিনটা, ওইটাও কিন্তু সার্ভারের সাথে কানেক্ট একটা সিম দিয়ে। তো আমার যদি টেলিকমই ডাউন হয়ে যায়, আমরা টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাব, কে কার সাথে কিভাবে কি করব। তো এই যে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, এগুলো যেহেতু এখন ডিজিটালাইজড হয়ে গেছে, কম্পিউটারাইজড, এবং তো এগুলোকেও এই সাইবার থ্রেট থেকে সিকিউর রাখা, এটাও সাইবার সিকিউরিটি পার্ট। তারপর ডিজিটাল সেবা, জনগণের বিশ্বাস রাখা, এই যে এখন যদি আমরা কিছুদিন পরপরই যদি সরকারি একটা ওয়েবসাইট হ্যাক হয়েছে বা অমুক হয়েছে তমুক হয়েছে, তো জনগণের যখন বিশ্বাস না থাকে তখন সে কি করে, যে না সরকারি ওয়েবসাইটে ওরে বাবা ওইখানে আমার, ব্যাপারটা এরকম হয়ে যায়। আমার যদি ট্রাস্ট বিল্ড না হয়, আমি যদি শুনি যে 2 দিন পর পর দারাজ হ্যাক হয় বা অমুক ব্যাংক হ্যাক হয়, আমি কিন্তু আর ওই ব্যাংকে টাকা রাখতে ইন্টারেস্ট ফিল করবো না। তো সাইবার অপরাধ ঘটেটা কিভাবে? তো আসলে সাইবার অপরাধ অনেক ভাবেই ঘটে। এক তো হচ্ছে যে অনলাইন প্রতারণা, ফোনের, আরেকটা হচ্ছে পরিচয় চুরি করেও করে, হ্যাঁ আইডেন্টিটি থেফট যেটাকে বলে, আমার ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু, ইভেন হয়তো দেখা গেল ব্যাংক থেকে ভেরিফাই করার জন্য ফোন দিছে, পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সে সব তথ্যই আগে জোগাড় করে রাখছে, সো আমি হয়ে গেলাম। তো আবার আছে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ,
সো দেখা যায় যে ফেসবুকে আমার একটা ছবিকে বিকৃত করে একটা পোস্ট দিয়ে দিল, আমি ডিফেম হয়ে গেলাম, আমি তো সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নাই এরকম। অনেকে মেন্টাল ট্রমাও সহ্য করতে পারে না, অনেক অনেক আজে বাজে ইনসিডেন্টও হয়ে যায়। হ্যাঁ, এবং পারিবারিক ভাবে সামাজিক ভাবে খুবই। তো এবং এর আগে যেটা ছিল যে রাষ্ট্রীয় আইন আছে আমাদের দেশে, মিথ্যা তথ্য ছড়ানোর জন্য জেল জরিমানা হয়। আমার একটা ফ্রেন্ড একটা কিছু পোস্ট করছে, আমি খুশি খুশি ওইটা দেখে আবার রিপোস্ট করে দিছি, অথচ ওইটাতে এরকম কিছু কথা আছে যেগুলো মিথ্যা এবং ওগুলো আসলে রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় কি এখন ব্যক্তিগত আইনও আছে। আমি যদি কাউকে ডিফেম করতে চাই, সরি আমার স্লাইডটা বোধহয় ঠিক করে নেই। তো সেই ক্ষেত্রেও দেখা যায় কি যে আপনার কি হয়ে যায় যে তথ্য বিকৃত হয়ে করে যদি আমি ছড়াই দিছি, আমি না জানিয়েই ছড়াইছি, কিন্তু এই যে না জানাটাই এখন অপরাধ, একটা সময় অপরাধ ছিল না, কিন্তু এখন এটা আইন করে অপরাধ। তো যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো, এটাও সাইবার ক্রাইম। হ্যাঁ, অনলাইনে প্রতারণা বা চুরি, এটাও ক্রাইম। আচ্ছা, হ্যাকিং। হ্যাকিং আমি সামনে একটু আলোচনা করবো, তাও আমি বলি যে হ্যাকিং আসলে কি। যে এই যে সাইবার ওয়ার্ল্ডে আসলে যারা ক্রাইম গুলো করে, ক্রাইম করাটাকে আমরা বলি হ্যাকিং, যারা করে তারা হলো হ্যাকার। মানে কোনো একটা কম্পিউটার বা সার্ভার বা নেটওয়ার্ক সিস্টেমে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করাটাই হচ্ছে হ্যাকিং। তথ্য চুরি করা, তথ্য বিক্রি করা, এটা হ্যাকিং। আর এটা যারা করতে সক্ষম তাদেরকে বলে হ্যাকার। ঠিক আছে। আর আরো কি কি সাইবার অপরাধ হয়, আমাকে আমি কাউকে একটা বা আমাকে কেউ একটা ভুয়া ইমেইল দিল বা একটা সাইটের মাধ্যমে আমরা তথ্য চুরি করে নিয়ে গেল, বা আমি করলাম, এটা একটা ক্রাইম। এই ক্রাইম গুলো কিভাবে হয় আমরা একটু আলোচনা করব। আচ্ছা, হুমকি গুলো আমাদের ডিজিটাল জীবন, হুমকি গুলো আমাদের ডিজিটাল জীবনকে বিপদে ফেলে। আমি প্রথমেই আলোচনা করব ফিশিং। আসলে আমরা অনেকেই হয়তো যেহেতু ভার্সিটি লেভেলের অনেকেই আমরা আর এই টার্ম গুলো অনলাইনে অ্যাভেলেবেল, অনেকেই এগুলোর সাথে পরিচিত, অনেকে হয়তো ইনসিডেন্টের শিকারও হইতে পারে। আসলে এই ফিশিংটা আমরা যে মাছ ধরি ওইটাকেও কিন্তু ফিশিং বলি। আর এইটা PHID, এটা উচ্চারণ কিন্তু ফিশিং, বাট দুইটার কার্যক্রম একদম সেম। এই জন্যই এটা ফিশিং বলে। ফিশিং এর ক্ষেত্রে আমরা মাছ ধরার ক্ষেত্রে কি করি, আমরা যখন পুকুরে বা নদীতে যারা মাছ ধরার শখ আছে বা যাদের ফ্যামিলি মেম্বাররা কেউ ধরে বা আমরাও পরিচিত দেখি, অনেক বড় পুকুরে মাছ তো ছড়ায় ছিটা থাকে। মাছ ধরতে হলে কি করতে হয়, আগে টোপ বা চার ফেলতে হয়। তো পুকুরে আগে চার ফেলা হয়, চার ফেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। অপেক্ষা করলে কি হয়, ওই খাবারের লোভে, মিষ্টি চারের গন্ধে মাছেরা সব একাট্টা হয়। তখন ওখানে একটা বড়শি ফেলা হয়, বেইট দেওয়া হয়, মানে কি ওই যে হুকের মধ্যে বেইট। এইবার ওই যে ওইটা খাবার দেখে একজন অনুপ্রাণিত হয়ে বা লোভে, যেভাবেই আমরা বলি, সবাই যে লোভে না, অনেকে আসলে মানে বোঝার বা তারা ওই যে কথার পড়ে যায়। তো ওইটা গিলে ফেললে যেমন মাছ বিপদে পড়ে যায় যে গলা আটকে গেল, এরপরে তার জীবন সংশয়। কম্পিউটারে ফিশিংটাও তাই। ম্যাক্সিমাম ফিশিংই হয় থ্রু ইমেইল। মোস্ট অফ দা ফিশিং হয় ইমেইলে। অন্যান্য উপায়ও আছে, আমরা যদি হয়তো একটা ফিশিং লিংক আমি যদি আমার হোয়াটসঅ্যাপে পাঠাইলাম বা টেলিগ্রাম অনেক গ্রুপে আমি বললাম, এগুলো তো আসলে পরিচিত নাম, আমরা জানি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, এগুলো এখন আমরা সবাই ব্যবহার করি। এগুলো আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করি। দেখা গেল আমার ফ্রেন্ড আমাকে একটা লিংক পাঠিয়েছে, দোস্ত এখানে দেখ, হ্যাঁ একটা ভালো নিউজ আছে। আমি ক্লিক করলাম, এটা আসলে একটা ফিশিং লিংক। ফিশিং লিংক মানে এইটাতে ক্লিক করার মাধ্যমে হয়তো আমার সিস্টেমটা হ্যাক হয়ে গেছে, বা এইটাতে ক্লিক করে আমি একটা ওয়েবসাইটে গেছি, সেখানে হয়তো আমি কিছু সেই রকম কিছু চমকপ্রদ আমার ফ্রেন্ড দিছে, ওয়েবসাইট থেকে আসছে, কিন্তু ওয়েবসাইটটি আসলে একটা মানে ওইখানেই ফিশিং, ফিশিং এর একটা টোপ আর কি। ওইখানে আমি হয়তো আমার কিছু তথ্য নিল, আমরা প্রায় দেখি যে ইমেইলে আসে মজার মজার কিছু মেইল চলে আসে যে ইউ হ্যাভ ওয়ান 10,000, আপনি 10,000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিচ্ছেন, আপনি লটারিতে সেন্ট মার্টিনের টিকিট জিতছেন, অথবা আপনি তো ফার্স্ট হয়েছেন অমুকি, আপনাকে পুরস্কৃত করা হবে। সাথে একটা লিঙ্ক থাকে বা একটা ফাইলও অনেক সময় অ্যাটাচ থাকে। ঠিক আছে, এখন পুরস্কারটা নিতে হলে আপনাকে ফর্মটা বা এই লিঙ্কে গিয়ে ফর্ম মানে তথ্য পূরণ করতে হবে। আসলে এইটা একটা ফাঁদ। এই ফিশিং লিঙ্কটাতে ক্লিক করা মাত্রই এর পিছনে ওইভাবে কোড বা প্রোগ্রাম করা আছে
যে আপনি একটা অ্যাটাকের শিকার হবেন। কি ধরনের অ্যাটাক? অনেক ধরনের অ্যাটাক হইতে পারে। এক হইলে আপনি ওই ফিশিং লিংকে ক্লিক করার পর আপনার কম্পিউটার একটা মেলওয়্যার ডাউনলোড হলো, এক ধরনের প্রোগ্রাম যেটা আমরা আলোচনা করব। অথবা ওই ফিশিং লিংকে ক্লিক করা মাত্র আপনার হয়তো কম্পিউটারের ভিতরে একটা কি লগার বলি আমরা, একটা কি লগার ডাউনলোড হয়ে গেল। কি লগার কি? যে আপনি যাই টাইপ করেন না কেন, ও এই প্রতিটা ক্যারেক্টারকে একটা ফাইলের ভিতরে সেভ করে দেন, সময় সুযোগ মতো ও এটা ব্যাকগ্রাউন্ডে করে, আপনি টেরও পাবেন না। ও একটা নির্দিষ্ট আইপিতে, মানে যে হ্যাকার কাজটা করছে ও একটা সার্ভার সেট আপ করছে, তার একটা সার্ভার আইপি আছে। আর এই কোডে লেখা আছে যে যখন এখানে কেউ ক্লিক করবে এরপরে প্রতি 5 মিনিট পর পর তুমি একটা করে স্ক্রিনশট নিবা, নিয়ে আমার এই আইপিতে সেভ করবা। এখন আপনি তো ক্লিক করছেন, কিছু হয় না, আপনি দূর কিছু হইলো না, পাইলাম না পুরস্কার, আপনি ভুলে গেছেন, কিন্তু জিনিসটা কিন্তু মাত্র শুরু হইলো। ঠিক আছে? তো এরপরে কি হইলো, এই যে আপনার স্ক্রিনশট যাইতে থাকলো, আপনার পাসওয়ার্ড পাইলো, সে এইটা পাইলো ওইটা পাইলো, বিভিন্ন রকম তথ্য নিল, সে তথ্য নিতে পারে। আবার একটা মেলওয়্যার থাকতে পারে যেটা আপনার তথ্যকে নষ্ট করে দিবে, এরকম। মানে মূল কথা হলো এই ফিশিং লিংকের মাধ্যমে, ভুয়া বার্তা বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার লগ ইনের তথ্য চুরি করতে পারে, আপনাকে অন্য তথ্য চুরি করতে পারে। হ্যাঁ, তো এইভাবে আপনার সাইবার সিকিউরিটি আপনার মানে নষ্ট হইতে পারে আর কি। আপনি ইনসিকিউর হয়ে গেলেন, সাইবার সিকিউরিটি আপনি, এটা একটা ইনসাইড থ্রেট বলি আমরা ফিশিং। কারণ ফিশিং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইউজার নিজেই ওইটাতে ক্লিক করছে, ঘটনা ঘটছে তার দ্বারা। আমার পরিচিত এক ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। কিভাবে? তাকে হোয়াটসঅ্যাপ একটা লিংক পাঠানো হয়েছে, এরকম পুরস্কার পাওয়া যাবে, এই পাওয়া যাবে বলছে, ওইটাতে ক্লিক করার পরেই তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। কিভাবে হয়েছে এটা অনেক পরের কথার পরে, কিন্তু এইটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, এইবার আসি মেলওয়্যার। মেলওয়্যার হচ্ছে গিয়ে, এটা একদম আবিধানিক, যে অক্সফোর্ডে এটার মনে হয় ডেফিনেশনটা এরকম দেওয়া আছে যে এপিটি হচ্ছে সাম কাইন্ড অফ কম্পিউটার প্রোগ্রাম, যেটা আসলে মানুষের ক্ষতি সাধন করার জন্য তৈরি করা হয়। সেটা যদি কোনো কম্পিউটারে যদি মেলওয়্যার ঢুকে, সে হয় কম্পিউটার তথ্য বিকৃতি করে অথবা নষ্ট করে, বা ওই যে তথ্য পাচার করে। হ্যাঁ, তো এই ক্ষতিকর সফটওয়্যার গুলো আবার নানা নামে ডাকা হয়, ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়ার। ভাইরাস কি করে? ভাইরাস ওই যে ফাইল নষ্ট করে দেয়। ওয়ার্ম কি করে? ওয়ার্ম ধরেন আপনার ইনফেক্টেড হইলেন, ও এরপর আপনার নেটওয়ার্কে আস্তে আস্তে আপনার আইপি থেকে আরেকটা নেটওয়ার্কে, আপনার নেটওয়ার্কের আরেকটা কম্পিউটার হয়ে আপনার পুরো অফিসে ছড়াবে, এবং ছড়ানোর পর তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেটা সে ফুলফিল করবে। যেমন বাংলাদেশ ব্যাংকের ইনসিডেন্টটা যদি কেউ পত্রিকায় পড়ে থাকেন, যদি এটা অনেক আগের, আপনাদের বেশ 10 বছর আগের, 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে $1 বিলিয়ন চুরি হয়ে গেছিল অনলাইনে, সাইবার ইয়ের মাধ্যমে, ক্রাইমের মাধ্যমে। কিভাবে? সেখানে যারা হ্যাকার, তারা বাংলাদেশ ব্যাংকে একটা মেল পাঠাইছিল একজন ইউজারকে, একটা সিভি মেল করছে, ওই সিভির ভিতরে একটা প্রোগ্রাম ছিল, একটা মেলওয়্যার। সেই ভদ্রলোক যখন এই সিভিটা ওপেন করছে, তার কম্পিউটারে ওই মেলওয়্যারটা অ্যাক্টিভেট হয়েছে। দেন এই মেলওয়্যারটা আস্তে 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 ওইখানকার ভিতরের প্রতিটা কম্পিউটার, এবং এইটা সে 1 বছর সময় নিছে, 2015 সালে সে সিভিতে মানে ক্লিক করছে। এটা সে মোটামুটি 2016 সালে গিয়ে একটা ছুটির দিনে, তারা টাইম টুইম সব হিসাব করে, যে মাঝখানে শুক্র শনিবার বন্ধ বাংলাদেশে, রবিবার হচ্ছে ইউএসএ ফেডারেল ব্যাংক ওদের বন্ধ। তারপরে তারা করছে কি, নরমালি ওয়ার্ল্ড ওয়াইড আমরা অনেকেই জানি যে ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফারের সুইফট নামে একটা নেটওয়ার্ক আছে, সুইফট, SWIFT, সুইফট বলে। তো এই নেটওয়ার্কে তারা কি করছে দেখেন, তারা ওই প্রোগ্রামের মাধ্যমে এটা কিন্তু, এখানে কিন্তু সাইবার সিকিউরিটি ছিল, এরকম না তাদের সিকিউরিটি ছিল না, ফায়ারওয়াল ছিল না, সবই ছিল, কিন্তু ইনসাইডার থ্রেট হওয়ার কারণে করছে কি, সে ওরকম লগারের মাধ্যমে, ইয়ের মাধ্যমে তার ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো সব তার আগে দখল করছে। তারপরে তারা যাতে ঢুকতে পারে ওই ব্যবস্থা করছে। দেন একটা ছুটির দিনে তারা নেটওয়ার্কে ঢুকে তাদের প্রিন্টারে, যে প্রিন্টার জ্যাম করে না, অনেক কিছু করে, মূল কথা তারা ফিলিপিন এবং ওয়ার্ল্ডের বেশ কিছু ব্যাংকে এই টাকাগুলো সুইফটের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে গেছে। তো এইটা একটা মেলওয়্যার ছিল। ট্রোজান, ট্রোজানের কাজ কি? ট্রোজান আপনি দেখতে একটা ভালো প্রোগ্রাম, আপনাকে কেউ একটা দিছে যে কি, এটা একটা কল রেকর্ডিং সফটওয়্যার, বা এটা একটা এই পিডিএফ ওপেনার, ভালো প্রোগ্রাম, আপনি ইনস্টল করছেন, আপনি কোনো কিছু টের পান নাই, কিন্তু এর ভিতরে এটা ট্রোজান হর্সের মতো, এর ভিতরে একটা ক্ষতিকর
আলাদা মেলওয়্যার ইনজেক্ট করে দেওয়া হয়েছে। সো এটা আপনি ভালো প্রোগ্রামের সাথে সাথে সেও আপনার এখানে ইনস্টল হয়েছে, এবং পরে ধীরে 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 সে তার যে সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলো বাস্তবায়ন করবে, আপনার ক্ষতি করবে। স্পাইওয়্যার কি করে? ওই যে স্পাইং করে, আপনার তথ্য চুরি করবে। আমাদের দেশে তো এখন মাত্র ইদানিং শুরু হয়েছে, উন্নত দেশে 20-50 বছর আগের থেকেই লোকজন অনলাইন ব্যাংকিং করে। দেখা যায় এটা একটা কমন হিউম্যান বিহেভিয়ার। আমরা যেহেতু ব্যস্ত থাকি, দেখা যায় কি করে ডেস্কটপ একটা ফাইলে অথবা আপনার কম্পিউটারে কোনো একটা ফাইলে, আবার ফাইলের নাম দেয় সুন্দর করা মাই পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, বা অল পাসওয়ার্ড, এইভাবে লেখা ওই ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইলের ভিতরে দেখা গেছে আপনি আপনার সমস্ত ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখছেন। আপনি তো মনে করতেছেন আমি খুব নিরাপদ, কঠিন কঠিন পাসওয়ার্ড দিছি, 26 ক্যারেক্টার, 38 ক্যারেক্টার, এবিসিডি এক্স ওয়াই জেড 1 2 3, কিন্তু এই সমস্ত কঠিন কঠিন পাসওয়ার্ড আপনি একটা নোটপ্যাডে লিখছেন, লিখা সেই নোটপ্যাডের নাম দিছেন পাসওয়ার্ড ডট টিএক্সটি অথবা মাই পাসওয়ার্ড ডট টিএক্সটি, কারণ এটা আপনার ডেস্কটপ বা ডি ড্রাইভ কোন একটা ফোল্ডারে রাখছেন। ওই যে স্পাইওয়্যার ও খুঁজে 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 এই ফাইলগুলোকে পাঠিয়েছে। হ্যাঁ, বলবেন যে স্যার এনক্রিপ্ট করা ছিল, ভাই এনক্রিপ্ট করা ছিল, এনক্রিপ্ট ডিক্রিপ্ট করা যায়, টুলস আছে। তো এইভাবে তারা পেয়ে যায়। আচ্ছা, তারপরে আছে কি র্যানসমওয়্যার। এটা একটা মজার ম্যালওয়্যার, এটাও ম্যালওয়্যারই, কিন্তু এর কাজের ধরনের জন্য এটার নাম র্যানসমওয়্যার। আমি আমার পরের স্লাইডে দেখাই, এটা একটা রিয়েল স্লাইড। একজনের কম্পিউটার র্যানসমওয়্যার অ্যাটাক হওয়ার পর এই অবস্থা হয়েছে। শোনা যাচ্ছে না। এখন কি কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা মাঝখানে কি যাচ্ছে। একটু, আচ্ছা আচ্ছা, মাঝখানে কি একটু হারিয়ে গেছিলাম আমি? আচ্ছা, এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করতেছিলাম র্যানসমওয়্যার। এর আগে আমি মেলওয়্যারের আলোচনা করছি। মেলওয়্যারের আলোচনাটা কি শোনা গেছিল? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো র্যানসমওয়্যারে কি করে? র্যানসমওয়্যার যদি আপনার কম্পিউটার কোনোভাবে ঢোকে, ওই যে ধরেন আপনি হয়তো ফিশিং এর মাধ্যমে আসছে, আপনি একটা ওই ভুয়া ওয়েবসাইটে বা ওরকম অ্যাটাকার ওয়েবসাইটে গেছেন, ওইখান থেকে কিছু ডাউনলোড করছেন, ওইটা আসলে ছিল এক ধরনের র্যানসমওয়্যার। তো র্যানসমওয়্যার কি করে? আগে আপনার কম্পিউটার সবগুলা ফাইলকে এরকম এনক্রিপ্টেড হাবিজাবি নাম দিয়ে ভরে ফেলবে, আপনি কোনো ফাইল ওপেন করতে পারবেন না। এরপরে সে ডেস্কটপে এরকম একটা টেক্সট ফাইল রাখবে, এটাকে বলে র্যানসম নোট, মুক্তিপণ দাবি। যদি তুমি তোমার এই ফাইল ফেরত চাও, তাইলে এই যে মেথড বলে দিছে ভদ্রলোক, এইখানে এইখানে যাও, এইভাবে এইভাবে গিয়ে আমাকে এই অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি দিয়ে টাকা পাঠাও, তাইলে আমি তোমাকে এটা ওপেন করার কি দিব। এইটা হচ্ছে ট্রোজান, সরি এটা কি, এটা হচ্ছে র্যানসমওয়্যার। তো মুক্তিপণ দাবি করে, এইটা এক ধরনের। আচ্ছা, সো বাট মেলওয়্যার, র্যানসমওয়্যার এগুলো মূলত ম্যাক্সিমাম সময় ফিশিং এর মাধ্যমেই ঢুকে। আপনি এই যে একটা আননোন ফাইল ওপেন করছেন, ডাউনলোড করছেন, খুলছেন, অনেকে আবার বিভিন্ন ওয়েবসাইটে যায় নানা রকম আগ্রহ কৌতূহল থেকে। দেখা যায় কি যে প্রচুর অ্যান্ড্রয়েড বেস অ্যাপ্লিকেশন ফাইল, দেখা যায় কি একটা খুব ভালো সফটওয়্যার, এটা পয়সা দিয়ে কিনতে হয়, এটা একটা ফ্রি ফাইল পাওয়া যায়, এটা নামায় ইনস্টল করলে হয়। আবার এটা সুন্দর নাম দিছে, বলে ক্র্যাক ভার্সন। ক্র্যাক ভার্সন যে চলে ভাই, যে এত কষ্ট কইরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা এই লাখ টাকার সফটওয়্যারটারে তোমার ক্র্যাক করে দিছে কেন? দেয়ার ইজ নাথিং, মানে নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। ফ্রি বইলে এই পৃথিবীতে কিছু নাই, সবকিছুর পিছনে একটা মানে ই থাকে, রিজন থাকে, তার একটা টার্গেট আছে। তো এই যে আমরা খুশি খুশিতে এই সফটওয়্যার গুলো নামায় আমাদের মোবাইলে ইনস্টল করি, আলটিমেটলি কি হয়? এবং ইনস্টল করার সময় আমরা কিছু দেখি না, খালি নেক্সট 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 দিয়ে চল যাই। অথচ ইভেন ফেসবুক লোড করার সময়ও ও যে ইগুলো বলা থাকে, ওখানে পড়লে দেখবেন ওইখানে বলা আছে যে সে আপনার গ্যালারির পারমিশন চাচ্ছে, সে আপনার মাইক্রোফোনের বা অডিওর পারমিশন, এরকম অনেক কিছু পারমিশন সে চায়। আলটিমেটলি দেখেন, আসলে সে আপনার কাছ থেকে অনুমতি নিয়েই আপনার সমস্ত তথ্য নিয়ে যাচ্ছে, এই তথ্যের মধ্যেই আপনার সব। অথচ এখনকার ওয়ার্ল্ডে ডাটাই হচ্ছে মানি, ডাটাই সব, তথ্যই সব। আমরা মনে করি আমার ফোন নাম্বার পেলে কি হবে, আমাদের ফোন নাম্বারের ডাটাবেস বানায় বাইরে বিক্রি করে, এটা পয়সা দিয়ে কেনে মানুষ। এই যে আপনার ফোন নাম্বারে এখন দেখবেন ওই যে জমির মেসেজ আসে, অমুক জায়গায় জমি বিক্রির যায়, বা
স্টুডেন্টদের আসে কোচিং এর, এইটার ওইটার কিভাবে পাইছে, আপনার টোটাল তথ্য তাদের কাছে আছে। আপনি কোথায় পড়েন, আপনি ছাত্র না চাকরিজীবী, ছাত্র হইলে আপনার কাছে আসতেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, আর যদি চাকরিজীবী হয় আপনার জন্য আপনার কাছে আসতেছে জমি ক্রয়ের এই নাম্বার গুলো তারা পাইছে কিভাবে? কারণ আমরা অ্যাওয়্যার ছিলাম না। আমরা সব জায়গায় একটা ওয়েবসাইটে গেছি, ফ্রি রেজিস্ট্রেশন, নাম ইমেল অ্যাড্রেস দিলেই রেজিস্ট্রেশন করা যায়। তা আমার ইমেল রেজিস্ট্রেশন ইমেলটা কেন নিচ্ছে সে? কারণ সে খুব খারাপও যদি না হয়, অ্যাটলিস্ট ইমেল মার্কেটিং এর জন্য তার এই তথ্যগুলো দরকার। সো আমাদের এখন খুব সচেতন ভাবে ইন্টারনেট ইউজ করতে হবে। সাইবার ওয়ার্ল্ড বা ইন্টারনেট খুব পাওয়ারফুল একটা টুলস। একই ক্ষেত্রে এটা ওই একটা সেই বন্দুকের মতো, যে সেই বন্দুক ক্রিমিনালের হাতে থাকলে এটা ভয়ঙ্কর অস্ত্র, আর নিরাপত্তা রক্ষীর হাতে থাকলে এটা প্রোটেক্টর। আমরা যদি না বুঝে উল্টাপাল্টা ব্যবহার করি, এগুলো একসময় বুমেরাং হয়ে আমাদের উপরেই ফিরে আসতে পারে। আচ্ছা, এরপর আসি কি ডিডস অ্যাটাক। এইটা এক ধরনের অ্যাটাক, এটা হ্যাকাররা করে। এটা কি ধরনের অ্যাটাক? এই যে আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা হয়েছে, মানে একটা সার্ভারে তো এটা রাখা হয়েছে, এটা ওয়ার্ল্ডের যার সার্ভারই হোক। এখন অবশ্যই পৃথিবীর সমস্ত এই সার্ভারগুলোতে প্রোটেকশন আছে, সাইবার সিকিউরিটি আছে। তারপরে যদি কোথাও সাইবার সিকিউরিটি ল্যাকিংস থাকে, হ্যাকাররা কিন্তু আগে দুর্বলতা খুঁজে তারপরে অ্যাটাক করে। দুর্বলতা পাইলে অ্যাটাক করে, না পাইলে কিন্তু অ্যাটাক করে না। তো যদি পায় যে আমার এই ওয়েবসাইটটা যে সার্ভারে আছে সেখানে প্রপার ফায়ারওয়াল বা প্রপার সাইবার সিকিউরিটি মেজার নেওয়া নাই, তখন আমি কি করতে পারি? একটা ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাকের কাজটা কি? এই যে ওই যে বলতেছিলাম যে এখন আইসিটি অলিম্পিয়াড যে ওয়েবসাইট, এইটাতে ধরেন এট এ টাইম 1 লক্ষ ইউজার ইউজ করতে পারবে, বা 1 লক্ষ ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিতে পারবে। এখন তাইলে ওই সার্ভারের ক্যাপাসিটিটা এরকম, হয়তো 1 লাখ, ওরা আরো বাড়ায় এটারে ওইভাবে কনফিগার করছে 1.5 লাখ। এখন আমি দেখলাম যে আমি খোঁজ খবর কইরা আমি ধরেন হ্যাকার, আমি এই রেকন করছি, খোঁজ খবর করছি, কইরা আমি পাইছি যে ওর এই পোর্ট ওপেন আছে, এইরকম তার এই দুর্বলতা আছে। তখন আমি করলাম কি, একটা ডিডোস অ্যাটাক বলে, এটা বলে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। যে নরমালি হয় কি, আমরা যখন ব্রাউজ করি তখন আপনি আপনার ব্রাউজারে যখন ICTolympiad.com লেখেন, তখন আপনার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যায় ওই ওয়েব সার্ভারে, দেন ওই ওয়েব পেজের তথ্যগুলো আপনার এখানে লোড হয়। সো এটা একটা রিকোয়েস্ট। তো এট এ টাইম 1 লক্ষ ইউজার যদি ঢুকতে চায় তাহলে 1 লক্ষ রিকোয়েস্ট যাবে। তাহলে এখন ধরে নিলাম আমরা যে এই যে সার্ভারটা এটা কনফিগার করা আছে, সে এট এ টাইম 1.5 লক্ষ রিকোয়েস্ট সে নিতে পারবে। তাহলে এখন যদি কোনো পদ্ধতিতে আমি এট এ টাইম 2 লক্ষ বা 3 লক্ষ রিকোয়েস্ট পাঠাই, তাহলে কি হবে? খুব সহজ ব্যাপার, তাই না? আমরা যদি বলি যে এই এই একটা বাটি বা একটা প্লেট, এটা 5 কেজি ওজন নিতে পারবে, আমি ওর মধ্যে 50 কেজি দিয়ে দিলাম, এটা ভেঙে যাবে। সেম সার্ভারের যদি 1 লক্ষ সেশন বা 1 লক্ষ রিকোয়েস্ট হ্যান্ডেল করার ক্ষমতা থাকে, আর ওইখানে যদি 3 লক্ষ রিকোয়েস্ট এট এ টাইম পাঠানো হয়, তখন সার্ভার কি হবে? ডাউন হয়ে যাবে বা আনঅ্যাভেলেবল হয়ে যাবে। ওই যে আমরা পড়ে আসছি যে আমার সিআইএ, তার মধ্যে সেই যে 3টা মূল স্তম্ভর একটার মধ্যে কিন্তু আমার ডাটা অ্যাভেইলেবিলিটি আছে। এই যে আমার অ্যাভেইলেবিলিটি নষ্ট হইলো, মানে আমি সাইবার সিকিউরিটি আমার আর নাই, আমি অ্যাটাক হইছি। তো এই ডিডোস একটা অ্যাটাক। সো এটাই হচ্ছে ডিডোস অ্যাটাক। এর থেকে ডিটেইল এই মুহূর্তে জানার দরকার নাই, আমরা পরবর্তীতে যারা এগুলো নিয়ে কাজ করবো, পড়াশোনা করবো, তারা আস্তে আস্তে শিখে যাবে এগুলো কি। সো আমার মনে হয় যে ডিডোস অ্যাটাকটা কি সেটা আমরা বুঝে গেছি, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বলে। তো ওই অ্যাটাকটা হইলে সেই এরপর আসে সার্ভিস দিতে সক্ষম থাকবে না, ওই সার্ভারটা আর কোনো সার্ভিস দিতে পারবে না, এটা না যতক্ষণ আমি আবার ফিক্স করব ততক্ষণ আর কাজ করবে না। আচ্ছা, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি? আমি আপনার সাথে কথা বলতেছি, বা আরো সহজভাবে বললে সেই আমি আইসিটি অলিম্পিয়াড ওয়েবসাইটের কথাই বলি। আপনি আপনার ব্রাউজারে লিখলেন ICTolympiad.com, পেজ আসলো, আপনি লগ ইনে ক্লিক করলেন, একটা বক্স আসলো, সেখানে আপনি আপনার স্টুডেন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর আপনি আপনার সব যা যা দরকার সেগুলো পাচ্ছেন। তো এই যে কমিউনিকেশনটা হচ্ছে বিটুইন ইউর কম্পিউটার এন্ড দ্য সার্ভার। এখন যদি
এই শব্দই বোঝা যাচ্ছে ম্যান ইন দ্য মিডল। এই যে আমাদের দুইজনের কমিউনিকেশনের মাঝখানে যদি অন্য একজন তৃতীয় ব্যক্তি বা মানুষ চলে আসে এবং আসার উদ্দেশ্য একটাই, সে একটা ক্ষতি করার জন্য, একটা অ্যাটাক করার জন্য, ওইটি আসলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা আসলে কাজ করে কিভাবে? আমার এখানে একটা স্লাইড বোধহয় আছে, এই দেখেন। ছবির মাধ্যমে যদি বুঝাই, এই যে কম্পিউটার থেকে ইউজার সার্ভারে ওয়েব অ্যাপ্লিকেশনে রিকোয়েস্ট পাঠাইছে, কমিউনিকেশনটা এরকম হওয়ার কথা ছিল। ম্যান ইন দ্য মিডল এটাকে করা হয় কি এরকম ভাবে আপনাকে মানে প্রযুক্তি ব্যবহার করে বা ম্যানিপুলেট করে যে আপনার রিকোয়েস্টটা সরাসরি সার্ভারের কাছে না যে আসবে আগে আমার কাছে, আমার মাধ্যমে যাবে সার্ভারের কাছে। আর এই যে মাঝখানে আমি ম্যানিপুলেট করব কিভাবে, এটা একটা কমন প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দিচ্ছি উদাহরণ। যে আমাদের খুব একটা কমন টেন্ডেন্সি আছে, স্পেশালি আমরা বাঙালি তো, আমরা একটা জায়গায় গেলাম, নতুন জায়গায় গেলাম, হয়তো আমার মোবাইলে ডাটা নাই, শেষ হয়ে গেছে। আমরা স্টুডেন্ট মানুষ, বা সবসময় যে স্টুডেন্ট ছাড়াও আমাদেরও অনেক সময় হয় না যে আমি খেয়াল করি নাই ডাটা শেষ হয়ে গেছে। এখন ভাল লাগতেছে না, বসে আছি, হঠাৎ ওয়াইফাই অনকে দেখাচ্ছে, 2-3টা সিগন্যাল দেখাচ্ছে, ফ্রি ওয়াইফাই, মানে দেখ কোনো লক চিহ্ন নাই। আমি ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল, আমি তো অনেক খুশি হয়ে গেলাম, আরে আমি পাইছি ফ্রিতে 7,000 ধন পেয়ে গেলাম। এখন আমি খুব ব্রাউজ ট্রাউজ করতেছি, চান্সের দেখি একটু ফেসবুকিং করি, ফ্রেন্ডদের সাথে একটু কমিউনিকেট করি। বাট এইটাই একটা মেজর সিকিউরিটি থ্রেট বা ওয়ে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আমরা একবার একটা টেস্ট করছিলাম, মানে জাস্ট একটা যাচাইয়ের জন্য। আমরা বাংলাদেশের একটা মলে, নাম করা একটা মল, আমি নাম বলবো না, ওইখানে আমরা গিয়ে করছি কি, আমাদের ব্যাগে করে আমরা ল্যাপটপ নিয়ে গেছি আর আমরা একটা পোর্টেবল ওয়াইফাই নিয়ে গেছি। তো সেখানে আমরা একটা ফ্রি ওয়াইফাই ওপেন করে দিছি, দিয়ে মানে এই যে ম্যান ইন মিডল অ্যাটাকটা যেভাবে জেনারেট করে ওইটার একটা স্যাম্পল আমরা করছি। তাতে দেখা গেছে 3-4 ঘন্টায় আমরা 200-300 ইউজার, তারা তাদের ফেসবুকের ইউজার পাসওয়ার্ড সহ দিয়ে সমানে, মানে হয় কি ম্যান ইন মিডল অ্যাটাকে কি হবে, যখন আপনি একটা ফ্রি ওয়াইফাই দেখছেন, দেখে আপনি কানেক্ট হয়েছেন, হওয়ার পর আপনি যখনই এখানে ব্রাউজারে আপনার ল্যাপটপে লিখছেন facebook.com বা আপনি মোবাইলে ক্লিক করছেন ফেসবুক, এইখানে মাঝখানে যে লোকটা বসে আছে সে তো হ্যাকার, তার কম্পিউটারে তার কাছে এরকম কিছু টুলস আছে যে ওই যে আপনি রিকোয়েস্টটা, ওয়াইফাই তো আসলে সে নিজেই একটা ওয়াইফাই বানাইছে, রিকোয়েস্ট তো গেছে তার কাছে। তো আপনি ফেসবুকের পেজের জায়গায় যে পেজটা দেখতে পাচ্ছেন এটা একটা ফেক ফেসবুক পেজ বানানো। কারণ আমরা খুব কম সময় উপরে বারটুক পুরাটুক খেয়াল করি বা কিছু। তো আপনি দেখছেন যে ওইখানে কি হয়েছে, ফেসবুকে পেজটা আইসাই একটা ব্লিঙ্কের মতো আপনি দেখতেছেন ইউজার নেম পাসওয়ার্ড আছে। আপনারা তো মনে করতেছেন কি ওই যে ডিসকানেক্ট ছিলাম নেটওয়ার্কে, এই জন্য আবার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। আমি তো খুব সচেতন, আমি ইউজার নেম পাসওয়ার্ড সেভই করে রাখি না। তো সচেতন আমি কি করলাম, এইবার সুন্দরভাবে ওইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলাম ঢোকার জন্য। কিন্তু আসলে এইটা প্লেন টেক্সটের আকারে, এই যে ম্যান ইন দা মিডল যে আছে সে যে একদম পুরো সেটআপ করে বসছে, ওর একদম ওইখানে প্লেন টেক্সট আকারে আপনার ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছে। এরপর সে সাথে সাথে আপনার একটা ডিভাইসে পাশে বসে আপনার একটা ডিভাইসে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করলো, কইরা এরপর যা যা চেঞ্জ ফেঞ্জ করার কইরা টইরা আপনারই ব্লক, মানে আপনি আর ঢুকতে পারেন না, এরকম ব্যাপার। সো এইটা একটা এক্সাম্পল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটা আমি একদম আমাদের রেগুলার ইয়ের থেকে বললাম, কারণ আমরা যারা ইউজার তাদের 90% হলো ফেসবুক ইউজার, বাকিরা টুকটাক হয়তো ব্রাউজ করি, অনেক হোয়াটসঅ্যাপ বা এগুলোও করি। বাট ইন্টারনেটে এই একটা ইস্যু, বা অনেকে মানে আমাদের দেশে হয় না বা হইলেও হয়তো আপনারা জানেন না, কম পরিসরে। বাট ইউএসএ তে, ইউকে তে, অস্ট্রেলিয়াতে এরকম হয়েছে যে তারা তো সব লেনদেন করে ব্যাংকে এবং অনলাইনে বাসায় বসেই, সে তার ব্যাংকের ওয়েবসাইটে ঢুকছে, ম্যান ইন দা মিডল অ্যাটাকে যে পেজটা আসছে সেটা হইলো তার ব্যাংকের মতো সেম পেজ। এখন ম্যান ইন দা মিডল অ্যাটাকে সে কি করছে, তার কাছ থেকে নেম ইনফরমেশন সব নিছে, কিন্তু সে ট্রান্সফার দিছে যে অ্যাকাউন্টে, তা না করে সে করছে কি তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার নিয়ে নিছে। সো দিস ইজ ম্যান ইন দা মিডল অ্যাটাক। এরপর আসেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে গিয়ে হ্যাকিং এর আমরা প্রথম ধাপ বলি আমরা রেকনিং, মানে যেটারে রেকি করা বলে, পুলিশ আর্মিরা বলে। চোরও কিন্তু রেকি করে, গ্রামের বাড়িতে যখন চোর চুরি করে আগে গ্রামে আইসা খোঁজ খবর নেয়, বাজারে বইসা থাকে, শোনে গল্প গুজব, কে কত টাকার ফুটানি মারে বা কে কত গল্প গুজব, কার হাতে আইফোন আছে, কার হাতে কি।
তারপরে আইফোন ওলা ইউজার, সে কোন বাড়িতে ঢুকলো, ওই বাড়ির দরজা কয়টা, জানলা কয়টা, এটাকে আমরা বলি রেকি করেন। ইন্টারনেটে সেম একইভাবে কাজ করে। আপনাকে যদি কেউ টার্গেট করে তাহলে সে কি করে, সে আগে আপনার আপনার ফেসবুক পেজ, আপনার সোশ্যাল মিডিয়া যদি ওপেন থাকে এগুলো ঘাটাঘাটি করে, আপনি কোথায় খান, কি করেন, আপনার বার্থডে কবে, আপনি গাড়ি থাকলে গাড়ির নাম্বার প্লেট কি, এরকম তথ্য জোগাড় করে। এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। আবার ওই যে যেমন ওই যে আমি বিকাশ থেকে নাহিদ বলছি, হ্যাঁ, বিকাশ থেকে নাহিদ বলছি বলে আপনার কাছ থেকে তথ্য, আমি ব্যাংক থেকে বলছি, হ্যাঁ, আপনি চিন্তা করলেন যে ফোন করে আপনারা বললো কি আপনার তো তথ্য আপডেট করতে হবে, নাম টাম, আপনি চিন্তা করলেন ওটিপি তো চায় নাই, বাকি সব দিয়ে দিই। কিন্তু এই যে আপনি আপনার নাম দিলেন, পিতার নাম দিলেন, মাতার নাম দিলেন, হ্যাঁ, সব দিলেন। আপনারা যারা অনলাইনে ব্যাংকিং করেন যে জানেন যে অনলাইনে যখন আমরা টাকা ট্রান্সফার বা কোনো ব্যাংকে যখন কোনো রিকোয়েস্ট পাঠাই যে আমি একটা নতুন এটিএম কার্ড নিব, তখন ব্যাংকে ফোন করলে ওরা বলে যে আমাদের সহযোগিতার জন্য দয়া করে আপনার কিছু ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করে, ক্রস ভেরিফাই। তো হ্যাকার তো প্রথমে আপনার কাছ থেকে এগুলো যাই নিয়ে নিছে। এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। আপনার ইভস ড্রপিং, আপনি আপনার ফ্রেন্ডের সাথে গল্প করতেছেন, আমি পিছনে বসে বসে শুনতেছি, আপনার অনেক ইনফরমেশন আমি এগুলো জানলাম, এগুলো আমি জমাচ্ছি, এগুলো দিয়ে আমি দেন ফাইনালি ডিসাইড করবো আপনাকে কোন দিক থেকে অ্যাটাক করা যায়। হ্যাঁ, রেকি করতেছি আমি, আগে আগে রেকি করছি, এরপরে ভালনারেবিলিটি ফাইন্ডিং করব আমি, যে আপনি কোন জায়গাটায় ভালনারেবল। হ্যাঁ, আপনি আপনার বন্ধুর সাথে কইতেছেন যে আরে জানিস না আমি তো ওই সেমিস্টারে টাকা জমা দিয়ে খেয়ে ফেলাইছি, বাসায় জানে না, আমি শুনছি পিছন থেকে। এরপরে আপনার মেসেজ পাঠাবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি কিন্তু জানি, আপনার আব্বারে বইলা দেবো 500 টাকা পাঠান। আমি এক্সাম্পল বললাম, বাট ব্যাপারগুলো এরকমই ঘটে, ব্যাপারগুলো এরকমই ঘটে। আপনার ব্রাউজার কোথাও থেকে আপনার একটা পার্সোনাল ছবি নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতেছে, ব্যাপারগুলো এরকমই ঘটে। এই ইটস পার্ট অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর আমরা বলি শোল্ডার সার্ফিং, আপনি এই সাইবার ক্যাফেতে বা খোলা প্লেসে ভার্সিটিতে ঘাসে কাত হয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন, পিছন থেকে দাঁড়ায় একজন আপনার ঘাড়ের উপর দিয়ে তাকায় দেখতেছে আপনার পাসওয়ার্ড কি। অল আর পার্ট অফ দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এগুলো আরো অনেক কিছু আছে, বাট আমরা তো আজকে আসলে জাস্ট সাইবার সিকিউরিটির উপরে আমরা একটা বেসিক কনসেপ্ট এবং অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য সো মূল পয়েন্ট গুলো আমি আলোচনা করে গেলাম আর কি। আচ্ছা, এটা তো আমি দেখাইছি। আচ্ছা, হ্যাকিং কারা করে এবং কেন করে? আসলে হ্যাকার কারা, বা হ্যাকিং আগেই বলছি যে হ্যাকিং হচ্ছে আসলে অন্যের ক্ষতি সাধন করার জন্য কম্পিউটার বা তার নেটওয়ার্কে বা সার্ভারে এই যে পেনিট্রেট করা, বিনা অনুমতিতে ঢোকা, হ্যাঁ, এই মেথডটাই হচ্ছে হ্যাকিং। আর এটা যারা করে তারা হ্যাকার। হ্যাঁ, তো এখন আবার এগুলোর আবার আমরা নানা প্রকার ভেদ করছি। হোয়াইট হ্যাট হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার বলি আমরা, আমাদের একটা সার্টিফিকেশন আছে, হ্যাঁ, সিইএইচ, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। আপনি পড়াশোনা করে এক সার্টেন জিনিস শিখে আপনি পরীক্ষাটা দিয়ে পাশ করলে আপনি আপনার নামের পাশে লিখতে পারবেন সিইএইচ, আমি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। হ্যাঁ, বা আবার আমরা পেন টেস্টার বলি, পেনিট্রেশন টেস্টার। পেনিট্রেশন টেস্টারের কাজ কি? ও শুধু পেনিট্রেশন টেস্টিং করে। ও আপনার কোম্পানির থেকে আগে নিবে, মানে আমি ধরেন আপনাকে এমপ্লয় করলাম যে ভাই আপনি দেখেন আমার ওয়েবসাইটটা কি ভালনারেবল কিনা। এবার অনুমতি সাপেক্ষে আপনি বিভিন্ন টুলস ট্রিক্স এর মাধ্যমে দেখাবেন, চেষ্টা করবেন যে আমার এখানে পেনিট্রেট করতে পারেন কিনা, করতে পারলে আচ্ছা। তো হোয়াইট হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার হলো এই যে যারা এই যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার আছে, আমরা যারা চাকরি করি, চাকরির প্রয়োজনে আমারই কোম্পানির ওয়েবসাইট সেটা কতটুকু সিকিউর, কারণ আমার তো নিশ্চয়ই চোর বলা যাবে না, কারণ আমার আসলে বেতনই দেওয়া হয় এটার জন্য যে আমার ওয়েবসাইটে কি এই এই ভালনারেবিলিটি বা এই দুর্বলতা গুলো আছে কিনা দেখি তো। হ্যাঁ, আপনি একটা লোককে নিয়োগ দিচ্ছেন, দেখতো ভাই আমার বাড়িটা সিকিউর কিনা। এখন সে গভীর রাতে এসে তালা খোলার চেষ্টা করলো, গ্রিল কাটার চেষ্টা করলো, তারে কিন্তু চোর বলা যাবে না, কারণ তাকে আপনি অ্যাপয়েন্ট করছেন। হ্যাঁ, সে চুরির সমস্ত প্রক্রিয়া জানে, তার কাছে চুরির সমস্ত টুলস আছে, কিন্তু সে আসলে চোর না। তো এরা হইলো হোয়াইট হ্যাট হ্যাকার। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার হইলো যে জাস্ট তার অপোজিট। এরা কাজই করে হইলো ইলিগালি কার কম্পিউটারে ঢুকবে, কার মোবাইলের থেকে ডাটা চুরি করবে, কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য, রাষ্ট্রীয় তথ্য, হ্যাঁ, এগুলো চুরি করবে, এগুলো বিক্রি করবে। ব্ল্যাক মার্কেট আছে, হ্যাঁ, এই
আপনার ডার্ক ওয়েব বলি আমরা, ডিপ ওয়েভ, আপনারা অনেকে হয়তো নামগুলো শুনছেন, এখনকার যে যুগ প্রত্যেকে হয়তো শুনছেন, ডিপ ওয়েভ, ডার্ক ওয়েভ, অনেকে বলে মারিয়ানা ওয়েভ। হ্যাঁ, তো সেই গোপন হাটে মানে ব্ল্যাক মার্কেটে সব কেনা বেচা হয়, তথ্য কেনা বেচা হয়। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড ওখানে বিক্রি হইতেছে, আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন ওখানে বিক্রি হইতেছে, ওই আবার আরেক চোর ওইখান থেকে কিনা নিয়ে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে দারাজ থেকে শপিং করতেছে। হ্যাঁ, তো ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এগুলাই করে, তারা অবৈধভাবে তথ্য চুরি করে। আবার অনেক সময় যে না, কেউ জানেই না আমি হ্যাকার, বন্ধুর সাথে কাজে লাগছে, ওরে তো শিক্ষা দিতে হইব, এখানে ব্যাপারটা ফাইন্যান্সিয়াল না, কিন্তু ওর একটু শিক্ষা দিব, প্রতিশোধ স্পৃহা, তার একটা ক্ষতি করলাম। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা মূলত পয়সাটাই মেজর, তারপরে কেউ আছে বিকৃত আনন্দ, বা কেউ আছে প্রথমে কিউরিসিটির থেকে, আগ্রহ থেকে করতে 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 ওই ড্রাগের মতো আর কি, আগ্রহ যে দেখি তো কি, এই দেখতে দেখতে সে আসক্ত হয়ে যায়, ওরকম সে এটাতে হয়ে গেছে। গ্রে হ্যাট হ্যাকার, গ্রেরা তারা আসলে ব্ল্যাক আর হোয়াইটের মাঝামাঝি। মানে ধরেন সে আসলে নিরাপত্তা কাজে নিয়োজিত, কিন্তু মাঝে মধ্যে একটু ঘুষ টুসও খায়। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সে হোয়াইট অ্যাটাকিংও করে, কিন্তু হয়তো তার মানে নৈতিক বা মোরাল ক্যারেক্টার একটু লুজ। অনেক সময় লোভে পড়ে গেলে যে দোস্ত একটু দে না এই কাজটা করে, একটু ফেসবুকটা একটু হ্যাক করে দে, তার হয়তো সেই এবিলিটি আছে, টেকনিক্যাল নলেজ আছে, হয়তো সে একটা ফিস্ট অথবা কিছু গিফট অথবা বড় ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বড় বড় কোটি কোটি ডলারের লোভে পড়ে কাজটা করে ফেলছে। দ্যাটস আর গ্রে হ্যাট হ্যাকার। আচ্ছা, আমরা কিভাবে সাইবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারি? আচ্ছা, তার আগে আমি একটু বলি যে সাইবার সিকিউরিটি জিনিসটা এরকম না, এটা খুব, ওই যে বলে যে আমাদের মানুষের একটা খুব সহজাত চরিত্রগত অভ্যাস হচ্ছে আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হয়। সন্তানকে পিতামাতা যেটা মানা করবে ওইটাই তার করতে বেশি ভালো লাগে। এটা আমি যখন সন্তান ছিলাম আমিও তাই করতাম, আমার সন্তানও তাই করে। এটা হিউম্যান বিইং এর ক্যারেক্টারিস্টিক। তো আমরা শিক্ষকতা বা আমার চাকরি জীবনে সবসময় দেখছি যে কম্পিউটার শিখতে যে আসে তার প্রথম আগ্রহ থাকে হ্যাকিং কিভাবে শেখা যায়। তো এরকম ব্যাপারটা, তো আমি বলবো যে সবাই সাইবার সিকিউরিটি প্রতি আগ্রহ দেখাক ভালো দিকে। আপনার সাইবার সিকিউরিটিতে আগ্রহ জন্মাইলে আপনি হবেন, আপনি চেষ্টা করবেন আমি হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হব, আমি হোয়াইট হ্যাট হ্যাকার হব, আমি মানুষের নিরাপত্তা নিশ্চিত করব, ডিজিটাল ডাটাকে কিভাবে সুনিশ্চিত করা যায় ওইটা করব, আমি অন্যের ক্ষতি করার জন্য এটা করব না। হ্যাঁ, তো এইটা আমরা, আর আরো একটা ব্যাপার, এটা যে শুধু আমাদের সংকল্প থাকতে হবে তা না, আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, অনেকে এগুলো দেখেও চেষ্টা চরিত্র করে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে সবকিছুই মানে ট্রেসেবল, অ্যাটলিস্ট আপনাদের লেভেলে যারা ভাই আমরা সবাই অপরাধ বা কোনো ক্রাইমে আমরা যাতে না জড়াই, কারণ এটাতে শুধুমাত্র যে ওই ব্যাপারটা নীতি নৈতিকতার ব্যাপারটা তো আছেই, দ্বিতীয়ত বাংলাদেশে কিন্তু সাইবার অ্যাক্ট আছে এখন। আজ থেকে 10-15 বছর আগে হয়তো এটা ধরা পড়লে হয়তো একটু অন্য কোনো ধারায় টারায় দিয়া এই হয়তো ছোটখাটো, কিন্তু এখন কিন্তু সাইবার অ্যাক্ট আছে, এগুলোর জন্য বড় বড় অর্থদণ্ড, 6-7 বছর 10 বছরের জেল। দেখা গেছে একটা বাচ্চা ছেলে বা কলেজ ভার্সিটির একটা ছেলে, সে তারুণ্যের নেশায় যেটাকে আমরা বলি আর কি, আগ্রহ থেকে করে ফেলছে যেই পরে এটা তার জন্য বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে। আমরা যারা শিখতে চাই, শিখার অনেক ওয়েবসাইট আছে, ইভেন টেস্টিং করার জন্য ওয়েবসাইট আছে, যেগুলোতে টেস্টিং করার টুলস আছে, যে আমি যে শিখছি এটা বুঝবো কিভাবে। কিন্তু আমরা কোনো অবৈধভাবে কোনো সরকারি ওয়েবসাইট বা এগুলোতে যাতে আমরা এগুলো করার চেষ্টা না করি। আচ্ছা, এবার আসি যে এক নৈতিকতা তো গেল, আমি অন্যের ক্ষতি করব না, আমি ওই যে সদা সত্য কথা বলবো, ভালো হয়ে চলবো। এখন নিজেকে কিভাবে প্রোটেক্ট করব? ফার্স্ট অফ অল শক্তিশালী ও আলাদা আমাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে আমরা একই পাসওয়ার্ড গুগল, ফেসবুক, ইয়াহু, জিমেইল সব জায়গায় দেই। তো একটা যদি কোনোভাবে হ্যাক হয়ে যায়, দেখা গেল সব হ্যাক হয়ে গেছে। এবং আমি সবাইকে বলবো, স্পেশালি আমাদের জিমেইলের পাসওয়ার্ডটার ব্যাপারে আমরা খুবই কনসার্ন থাকবো। কারণ হচ্ছে দেখা যায় আমাদের মোবাইল, ল্যাপটপ সব জায়গায় আমরা জিমেইল দিয়ে লগ ইন করি। এবং এখন যেই আরেকটা ট্রেন্ড, যেটা এখনকার ওয়েবসাইট গুলো, আপনি একটা কোনো নতুন ওয়েবসাইটে গেছেন, আগে তো রেজিস্টার করতে হইতো, এখন দেখা যায় কি রেজিস্টার করতে হয় না,
you can log in using your Google ID. তার মানে এইভাবে যেগুলোতে আপনি রেজিস্ট্রি করছেন আপনার গুগল পাসওয়ার্ড পেয়ে গেলে আপনার সবগুলোতে অ্যাক্সেস পেয়ে গেল। আর অবশ্যই আমরা পাসওয়ার্ডকে টেক্সট ফাইলে লিখবো না, ওয়ার্ড ফাইলে লিখবো না, কম্পিউটারে কোথাও জমা রাখবো না। চেষ্টা করব আমরা ব্রাউজারে পাসওয়ার্ড, এটা আমাদের কমন প্র্যাকটিস। আমরা অনেক প্রফেশনালকে দেখছি 15 বছর চাকরি করতেছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু উনি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ রাখে। এটা মোটেও নিরাপদ না। যত কষ্টই হোক যে হ্যাঁ স্যার এত বড় পাসওয়ার্ড দিছি, সব তো ইউনিক ইউনিক পাসওয়ার্ড দিছি, তাইলে এগুলো মনে রাখবো কিভাবে? এটারও একটা সমাধান আছে। পাসওয়ার্ড ভল্ট নামে কিছু প্রোগ্রাম আছে, যেমন নর্ড আছে একটা, ওয়ান পাস আছে। এগুলো যদিও পেইড, বাট এরা ছোট পরিসরে সিঙ্গেল ইউজারদের জন্য, মানে আপনি ওইখানে কিছু সুযোগ সুবিধা কম পাবেন, বাট আপনি ভল্ট ইউজ করতে পারবেন। ওই ভল্টে ঢোকার জন্য জাস্ট ওইটা একটা বড় পাসওয়ার্ড আপনি মনে রাখলেন, একটা কাগজে লেখা, বাসায় সিকিউর জায়গায় রাখলেন, আর বাকি সব পাসওয়ার্ড ওই ভল্টের ভিতরে সেভ করে রাখলেন। কিন্তু বুঝতে হবে মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি আর ওই ভল্টে ঢুকতে পারবেন না। সো মাস্টার পাসওয়ার্ডটা খুবই সেফলি 2-3 জায়গায় রাখতে হবে, বাসায়, বন্ধুর কাছে না, বাসায় নিজেরই কোনো সিকিউর প্লেসে আর কি। তো এইটা একটা 2 স্টেপ ভেরিফিকেশন, হ্যাঁ, বা আমরা বলি 2FA, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেসব জায়গায় আছে এগুলোকে অবশ্যই চালু করা। অনেকেই আছে দেখে যে ফেসবুকে 2 ফ্যাক্টর আছে, অন করে না, জিমেইলে 2 ফ্যাক্টর আছে, অন করে না। 100% সিকিউর না, বাট আপনার রিস্ক তো কমে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনও ভাঙা যায়, মানে ওইটারও ম্যানিপুলেট করা যায়, কিন্তু তারপরেও তো ওইটার জন্য যে লেভেলের ওরকম হ্যাকার ধরে নেওয়া যায় আপনার কোনো ক্ষতি করতে আসবে না, আমরা ধরে নিচ্ছি আর কি। সো আপনি আপনার সাইড থেকে সিকিউর থাকবেন। নিয়মিত ডাটা ব্যাকআপ নেওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, আমাদের তো এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, মোবাইলটা নাই হয়ে গেছে, গুগল ড্রাইভে থাকলে তো থাকলো, না হইলে গেল। আর এই যে আরেকটা জিনিস বলতেছিলাম, যে এই যে দেখেন সিকিউরিটি যে কত, আপনি যদি সব আপনি সেভ করে রাখেন আপনার মোবাইলে, আপনার মোবাইলটা যে চুরি করে নিবে সে তো সব পেয়ে যাবে। সো এই জায়গাটা আমাদের খুব সিকিউর থাকতে হবে, ডাটা যতটুকু সম্ভব ব্যাকআপ রাখতে হবে। অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমরা তো প্রতিষ্ঠান এটা করি, ব্যক্তি পর্যায়ে আমরা মনে করি কি যে আমরা তো আসলে ছাত্র কিন্তু আসলে খুব বেশি কিন্তু দাম না। আপনার একটা ওই এখন তো আসলে অ্যান্টিভাইরাস বলে কিছু নাই, আমরা বলি এন্ড পয়েন্ট সিকিউরিটি। মোবাইল ডিভাইস বা আপনার যে ল্যাপটপ ডিভাইস, এই ডিভাইসটাতে একটা আপনি লাইসেন্স, অবশ্যই লাইসেন্স, ফ্রি না, ওই যে অনলাইনে ফ্রি এভিজি না, এভিজি ইউজ করলে এটার পেইড ভার্সনটা, এটা 2-3 হাজার, বছরে 3,000 টাকা বড় ব্যাপার না, কিন্তু আপনি যখন একটা বিপদে পড়েন তখন আপনি এর থেকে অনেক বেশি টাকা খরচ করবেন বা করেন। সো এটা ব্যবহার করলে হবে কি, কিন্তু আবার কিন্তু এটাও আপনারই, অনেকে অ্যান্টিভাইরাস ইনস্টল করে না কেন, বা ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস ইনস্টল করলে আমি তো যে কোনো ওয়েবসাইটে যেতে পারবো না, আটকায় দিবে। কারণ ও কিন্তু যেই থ্রেট আছে যেসব ওয়েবসাইটে, ও জানে, ওর কাছে লিস্ট আছে, ডেটাবেজ আছে, অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে বা এন্ড পয়েন্ট সিকিউরিটি আসলে কিভাবে কাজ করে। ওরা নিজস্ব ডেটাবেজ মেনটেন করে, ভাইরাস ডেটাবেজ বলতে আমরা বলি যে এই যে ভাইরাস, র্যানসমওয়্যার, মেলওয়্যার যে বানানো, এগুলো যেহেতু সবই কম্পিউটার প্রোগ্রাম, এগুলোর আমরা বলি সিগনেচার, মানে এগুলো প্যাটার্ন আছে, এগুলোর কোড আছে। এই কোডের স্যাম্পল গুলা অ্যান্টিভাইরাসের ডেটাবেজে থাকে, ও প্রতিটা ফাইলের ভিতরে ওই সিগনেচার খোঁজে। ও যদি কোথাও ওরকম কোন সিগনেচার পায় তাইলে সেইটাকে, এখন অনেক ক্ষেত্রে হয় যে আপনি একটা ফাইল নামাইছেন, সেটা হচ্ছে ক্র্যাক ফাইল, সে কিন্তু ধরবে, কারণ ক্র্যাকের কোড মানে এটা মেলওয়্যার টাইপের কোড। তো এই কারণে অনেক ইনস্টল করতে চায় না, অ্যান্টিভাইরাস ইনস্টল করলে ক্র্যাক সফটওয়্যার করা যায় না। যাই হোক, এটা আমরা চেষ্টা করবো আর কি, আমরা ক্র্যাক বা পাইরেটেড সফটওয়্যার ইউজ করব না, এবং আমরা অ্যান্টিভাইরাস এন্ড পয়েন্ট ফায়ারওয়াল ইউজ করবো। আচ্ছা, অচেনা লিঙ্ক, ফাইল বা ইমেল খোলার আগে অবশ্যই যাচাই করব। আপনার কাছে ইমেল আসছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে, যে আপনি তো খুব ভালো করতেছেন, সব ক্লাসে রেগুলার থাকতেছেন, আপনার জন্য একটা প্রাইজ আছে, এই লিঙ্কটাতে একটু ক্লিক করে করে নেন। ধাম করে লিঙ্ক খুশির চোটে ক্লিক করে ফেলেন না, ভালো মতো দেখেন যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com এর ডোমেইন নেম আর এই যে মেইলটা, দেখা যায় কি এগুলো যারা করে তারা একটা বা দুইটা ক্যারেক্টার চেঞ্জ করে দেয়। আপনি দেখবেন আইসিটি অলিম্পিয়াডের ওটাকে
মানে সে আরেকটা সেম ডোমেন তো দুইজন নিতে পারে না, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ডোমেন তো আর কেউ নিতে পারবে না। মানে আমি করলাম কি, আইসিটি ও এর জায়গায় অলিম্পিয়াড বাংলাদেশ .com নামে একটা ডোমেন রেজিস্ট্রেশন করলাম। এইবার ওইখানে, ওইটা তো আমার সার্ভার, আমি ওইখান থেকে মেলওয়্যার প্রোগ্রাম সব ফিটিং করে আপনার স্পাম পাঠাবো। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, বিআরসি এর জায়গায় বিআরএকে ব্র্যাক ব্যাংক, আপনি খেয়ালও করেন এরকম করে আর কি। সো আমরা মানে অচেনা লিঙ্ক ফাইল বা ইমেল খোলার আগে খুব ভালো মতো যাচাই বাছাই কইরা, সামান্যতম সন্দেহ থাকলে সেটা কিভাবে আমরা চেক করবো সেটা আমি দেখায় দিব, আমরা স্লাইডের লাস্ট একটু দেখবো। সো এইটা আমরা থাকবো। সাইবার বুলিং, অনলাইন হয়রানি। আচ্ছা, আমরা মানে এই যে এখন তো আসলে সাইবার, মানে আমরা বললাম না যে ইন্টারনেট আসলে আমরা আসলে মেজর পার্টি আমরা ইউজ করি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো। দেখা যায় একটা পোস্ট আসছে, আমিন বলে যাবেন না, বলে যাবেন না, একটা কি পোস্ট আপনি বুঝা না বুঝেই বা আপনি বিশ্বাস করে শেয়ার করে দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু ঠিক না, এবং এখন এটা আইনত দণ্ডনীয়। আপনি কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া কখনোই শেয়ার করবেন না। অন্যকে বুলিং করা, আপনার পরিচিত একজনের সম্পর্কে একটা পোস্ট আসছে, আপনি আবার এটাকে ফরওয়ার্ড করছেন, এটা উচিত না। হ্যাঁ, এটা করবেন না। তো এই জিনিসগুলো, আর যদি আমি নিজে শিকার হই, আপনি যদি শিকার হন, আপনি কি করবেন? প্রথমেই ফার্স্ট কাজ হচ্ছে স্ক্রিনশট নিবেন। হ্যাঁ, ডেস্কটপ হোক ল্যাপটপ হোক, কোন অ্যাকাউন্ট থেকে আসছে এটা স্ক্রিনশট নিলেন। আপনাকে থ্রেড মেসেজ পাঠাইছে, স্ক্রিনশট নিলেন। হোয়াটসঅ্যাপে কিছু পাঠাইছে লিংক, স্ক্রিনশট নিলেন। আচ্ছা, আপনাকে হয়রানিমূলক কিছু স্ক্রিনশট নিলেন। আপনি যেহেতু আপনি ছাত্র, আপনার বয়স কম, আপনি ছেলে হোক বা মেয়ে, দেখা যায় বিশেষ করে মেয়েরা অনেক ব্যাপারেই পিতামাতার সাথে শেয়ার করতে মানে কমফোর্ট ফিল করে না। মোটেও এই ভুল করবেন না। পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে পিতামাতা, এর থেকে আপন কেউ নাই, এর থেকে প্রোটেক্টিভ কেউ নাই। আপনার বাবা মা যত রাগী হোক, যত যাই হোক, যখন দেখবে আপনি বিপদে পড়ছেন, সে আপনাকে প্রোটেক্ট করবেই। তো আপনি তাকে হাইড করে আপনি কি আবার একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, দেখা গেল ওই ফ্রেন্ড বুঝা না বুঝা শেয়ার, এইভাবেই জিনিসটা ছড়ায় যায়। এগুলো কখনোই করা যাবে না। আমরা প্রথমে আমাদের অভিভাবক, স্কুলে বুলিং এর শিকার হলে শিক্ষক, বা কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে সেটা অভিভাবক সহ আমরা আইনি কর্তৃপক্ষ আছে, আছে, তাদের শরণাপন্ন হবো। কখনো এটা মনে করবেন না যে আমি এটা লুকায় ম্যানেজ করে ফেলবো, এটা কোনোদিনই হবে না। আপনি আরো গভীর বিপদে পড়বেন। সো কোনো ধরনের পেটে পড়া যাবে না, কোনো ধরনের দুর্বল হওয়া যাবে না। তো এগুলোই, এইসব সচেতনতা আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে। কোন ফলস পোস্ট দেখলে আমরা এটা রিপোর্ট করতে পারি, ব্লক করতে পারি। হ্যাঁ, আজে বাজে ওয়েবসাইটে ঢুকবেন না, ইনসিকিউর ওয়েবসাইটে। আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, দেখবেন যে ওয়েবসাইট গুলো HTTPS নাই, ওগুলোতে যাবেন না। তার মানে HTTPS যেই সাইটটা নাই, ধরেন আমি যদি একটা ওয়েবসাইটের লিংক আপনাকে দেই, http://siddiqui.com, তার মানে এই ওয়েবসাইটটা সিকিউর না। মানে হচ্ছে কি, এই ওয়েবসাইটটা সিকিউর না মানে কি, এই ওয়েবসাইটে যদি কোনো লগ ইন পেজ থাকে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড যে সাবমিট করতেছেন, এইটা প্লেন টেক্সট আকারে যাচ্ছে। সো যে কেউ এটা হ্যাক করতে পারে। এখন প্রফেশনাল ভালো কোনো কোম্পানি বা কোনো ওয়েবসাইট HTTPS ছাড়া না, যদি থাকে সেটা আপনার জন্য সিকিউর না। হইতে পারে সেই যে কোম্পানির ওয়েবসাইট, ওই কোম্পানি ক্ষতিকর না, কিন্তু ওই মাঝখানে ম্যান ইন মিডল হয়ে একজন কাজ করবে। সো ওইসব ওয়েবসাইট আমরা এড়ায় চলবো। দায়িত্বশীল ভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করব। সচেতন নাগরিকের অভ্যাস কি কি, অনলাইন তথ্য যাচাই করে শেয়ার করবো, এগুলো আমি অলরেডি আলোচনা করছি। তথ্য নিরাপত্তার নীতিমালা মেনে চলবো আমরা। আপনারা সবাই ইন্টারনেটে ঘেটে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, নীতিমালা আছে, এগুলো দেখবেন এবং এগুলো মনে রাখবেন। এগুলো সচেতন, কারণ এগুলো এখন যেহেতু আইন হয়েছে, আপনার মানে না বুঝে করা একটা ভুলের কারণে আপনাকে সাফার করতে হইতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কিছু মানবিক দায়িত্ব আছে, আমাদের কিছু নাগরিক দায়িত্ব আছে। আমরা এই বাংলাদেশের নাগরিক হিসেবে এই দেশকে, এই দেশের সবকিছুকে সিকিউর করে রাখা আমাদের দায়িত্ব। সো এইটা একটাই, এগুলো আমরা দেখব। আচ্ছা, আমি বলছিলাম দুইটা জিনিস। আচ্ছা, অনেক কিছু হয়তো আমি আলোচনা মিস করে গেছি আমি, কারণ
সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, এটা এত সব। আমি যে মোটামুটি আপনাদের যে সিলেবাসটা, যে বইটা আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, ওইখানের যে মূল টপিকস গুলো, এগুলো কি যেগুলো আমার কাছে মনে হয়েছে আলোচনা করা দরকার, ওগুলো আমি করে গেছি। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছি আমি, haveibeenpwn.com। আপনারা সবাই যে কোনো সময় ক্লাস শেষে এই ওয়েবসাইটে যাবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস লেখা চেকে ক্লিক করবেন। যদি বলে যে ইউ হ্যাভ বিন পন্ড, তার মানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড বিভিন্ন ব্ল্যাক মার্কেটে অলরেডি বিক্রি হয়েছে, বা আপনি শেয়ার করছেন আপনার যে বিভিন্ন ওয়েবসাইটে আপনি যে রেজিস্টার করছেন, এরকম মানে সে বিক্রি না করলো, ধরেন সে কথার কথা আপনি একটা ওয়েবসাইট, ধরেন কথার কথা আমি অ্যাজ এক্সাম্পল, যদি আসলে abcd.com একটা ওয়েবসাইট, এখানে কোনো সার্ভিস নেওয়ার জন্য এটা একটা ভালো ওয়েবসাইটই ছিল, আপনি সার্ভিস নেওয়ার জন্য এখানে আপনার ইউজার নেম দিয়ে রেজিস্ট্রেশন করছেন, এবং পরে আপনার এখানে লগ ইন করছে, আপনি ইউজার ক্রিয়েট হয়েছে, পরে আপনি একটা পাসওয়ার্ড রাখছেন, সো আপনি মাঝে মধ্যে এখানে ঢুকতেন, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া, হয়তো এখনো ঢুকেন। আচ্ছা, এবং সেই ওয়েবসাইটটা সামহাও হ্যাক হয়েছে, তাদের পুরো ডাটাবেসটাই হ্যাকাররা চুরি করে নিয়ে গেছে। সো আপনার ঠিক দোষ না, কিন্তু আপনার ডাটাটা এরকম কারো একজনের কাছ থেকে তারা পেয়ে গেছে। তো আপনি এরকম যদি দেখেন, আপনারা যারা জানেন অলরেডি করছেন জানেন, যারা জানেন না চেক করলে দেখবেন যে প্রায় দেখাবে যে আপনি 3টা 4টা, যে আমি দেখাই আপনাকে এক্সাম্পল, আমি একটু সরাসরি ব্রাউজারে যাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা হ্যাভ আই বিন পন্ড, আচ্ছা এটা তো সাবস্ক্রিপশন, এটা পেইড সার্ভিস, বাট ফ্রিতে আপনাকে অল্প একটু আইডিয়া দেবে, পেইডটা দিয়ে অনেক বেশি কিছু করা যায়। আচ্ছা, এইখানে আমি আমার একটা অ্যাড্রেস লিখতেছি, ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটা আমি খুব গড়ে পড়তা ইউজ করি। গড়ে পড়তা মানে এই যে কোথাও সাবস্ক্রিপশন কি করতে হইলে করতে হইলে আমি সেখানে এটা দিয়ে সাবস্ক্রাইব হই, এরকম। এইখানে আমি দেখেন এই যে আমার ইমেল অ্যাড্রেসটা লিখে সার্চ দিলাম, দেখেন কি দেখাচ্ছে, 4 ডাটা ব্রিচেস, এবং তারা বলে দিচ্ছে লাস্ট যেটা হয়েছে এটা এপ্রিলের 2025 সালে, এবং কোন ওয়েবসাইট থেকে হয়েছে, ওইখান থেকে ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, তাদের পুরো ডাটাবেস চুরি হয়ে গেছে। আচ্ছা, কাটআউট.প্রো, ফেব্রুয়ারি 2024, হয়তো আমি কোনোভাবে এই ওয়েবসাইটটাতে, এটা ভিজুয়াল ডিজাইনের একটা প্ল্যাটফর্ম, আমি হয়তো মেম্বার হয়েছিলাম, সো এদের পুরো ডাটাবেস চুরি হয়েছে ফেব্রুয়ারি 2024 সালে, তাইলে আমার ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, নেম, পাসওয়ার্ড এগুলো সব ওরা পেয়ে গেছে, এবং এরকম আরো কিছু জায়গায় ওরা পেয়ে গেছে। এটা আরো আগের ঘটনা, আমি যেহেতু আমি রেগুলারলি চেক করি, আমি দেখার সাথে সাথে কি করছি, আমার সমস্ত পাসওয়ার্ডকে চেঞ্জ করে ফেলছি। এটা আপনার একটা সিকিউরিটি মেজার। আর কিভাবে পাসওয়ার্ড করতে হয়, কি করতে হয়, এটা আমি বলছি। তো এইটা একটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য virustotal.com, অথবা বানান, আপনি গুগলে গিয়ে সার্চে লিখলে ভাইরাস টোটাল, এই ওয়েব পেজটা চলে আসবে। আমি নিজে আমার কথার মধ্যে বলছি যে পৃথিবীতে আসলে ফ্রি বলে কিছু নাই, তাহলে এরা কি আসলে কি দিচ্ছে ফ্রি? ভাইরাস টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইট, এইখানে আপনি 650 MB সাইজের যে কোনো ফাইল আপলোড দিতে পারবেন, ওরা চেক করে বলে দিবে এটার মধ্যে কোনো ভাইরাস বা মেলওয়্যার আছে কিনা। আপনি সুনির্দিষ্ট কোনো ইউআরএল, ধরেন আপনার কাছে একটা মেইল আসছে, ওই যে আপনার কাছে মনে হইতেছে যে না এটা তো হইতে পারে, ইচ্ছা করতেছে এইখানে গেলে আমি একটা গিফট পাইতে পারি, ওরা বলছে, তো সেই ক্ষেত্রে আপনি ওই পুরো ইউআরএল লিঙ্কটা এখানে দিয়ে, যেখানে সার্চ বারে দিয়ে সার্চ দিলে ওইটা যদি ওরা যদি মানে ফিশিং ওয়েবসাইট হয়, ও বলে দিবে, এবং আইপি দিয়েও বলে দিবে। এইভাবে আপনি মোটামুটি আর কি সচেতন থেকে নিজের একটু সিকিউর রাখতে পারেন। বাকি তো এন্ড পয়েন্ট সিকিউরিটির কথা আমি বলছি।
এই হচ্ছে মোটামুটি সাইবার সিকিউরিটি। আর ডার্ক ওয়েব বলে একটা জিনিস আমি মাঝখানে আলোচনা করে গেছিলাম। ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব হচ্ছে আসলে আমরা বলি যে ইন্টারনেট একটা বিশাল সমুদ্র, যদি আমরা বলি সমুদ্র না, মানে একটা সমুদ্রের মধ্যে একটা হিমবাহ গ্লেসিয়ার যে আমরা বলি না, পানিতে ভাসে। উত্তর মেরুতে দেখছি না আমরা, বরফের উপর তো পানিতে এরকম ছোট ছোট বরফের পাহাড় ভাসে। এগুলা ওই যে যেটার সাথে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে গেছিল, হিমবাহ। তো দেখা যায় এটা কি, এটা উপরে একটা ছোট পাহাড়ের মতো দেখা যায়। তো নর্মালি দেখা যায় এগুলো উপরে যতটুকু দেখা যায় পানির নিচের 4 গুণ বা 5 গুণ থাকে। তো ইন্টারনেটকেও ওই গ্লেসিয়ারের সাথে, হিমবাহের সাথে তুলনা করা হয়। বলা হয় যে আমরা যে ইন্টারনেটটা ইউজ করি, আপনি আমি আসলে যে ইন্টারনেটটা দেখতেছি, সেইটা আসলে মূল ইন্টারনেট ওয়ার্ল্ডের 10-25%। বাকি 75%ই আন্ডারগ্রাউন্ডের একটা নেটওয়ার্ক। আসলে ইন্টারনেট কি? অসংখ্য নেটওয়ার্কের ভিতর যে কমিউনিকেশন, এই তো আমাদের সাধারণ মানুষদের ব্যবহার করার জন্য ইউএস গভর্নমেন্ট তাদের যে পলিসি অনুযায়ী যেটা দিছে, যেটা ব্রাউজার এগুলো আমরা দেখি, এগুলো হলো কি আমাদের ভাষায় ইন্টারনেট। বাট এরকম আরো নেটওয়ার্ক আছে যেগুলো ওরা এই গভর্নমেন্ট কন্ট্রোলের বাইরে, ওগুলোরে কেউ কন্ট্রোল করতে পারে না বা করে না। আপনি যেমন এখানে google.com লিখে যান, ওইখানে আসলে এইভাবে ওয়েবসাইট, এরকম কোন ওয়েবসাইটের নাম নাই। ওইখানে অনিয়ন অ্যাড্রেস বলি আমরা, একটা হাবি যাবি, এটা মুখস্থ রাখা সম্ভব না ওই লিঙ্কটা পেস্ট করে। তো এই ডার্ক ওয়েবে কি হয়? ডার্ক ওয়েবে যেহেতু ওই যে বললাম না, এই যে যারা ক্রিমিনাল ক্রাইম করে তারা এই ডার্ক ওয়েবে আনাগোনা করে, তথ্য বিক্রি হয়, কেনা হয়। আপনার সাইট হ্যাক হইলে ওই তথ্য এখানে বিক্রি হয়, আরেকজন কেনে, এইটাই ট্রেড হয়। নানা রকম অবৈধ জিনিসের, আর্মস থেকে আরম্ভ করে উইপন্স, আমরা নিউক্লিয়ার উইপন্স এই ব্ল্যাক মার্কেটে, মানে এই ডার্ক ওয়েবে বিক্রি হয়, এবং সেখানে লেনদেন হয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা এগুলো দিয়ে, যার ফলে আপনি তাকে ট্রেসও করতে পারবেন না, এরকম ব্যাপারটা আর কি। তো ওইখানে আবার একই জিনিস অনেকে সিকিউরিটি পারপাসও ইউজ করে, যে তাকে যাতে ট্রেস করা না যায়, এই আর কি। তো এরকম টার্ম গুলো হয়তো আছে বইয়ে, তার ডার্ক ওয়েব বা এগুলো যদি থাকে, ওই জন্য আমি একটু আলোচনা করে দিলাম। আর মোটামুটি আসলে এখন আমি মনে করি যে আমরা 10-15 মিনিট একটু প্রশ্নোত্তর পর্ব রাখতে পারি, কারণ এখানে সবাই ইউনিভার্সিটির এই বেসিক কনসেপ্ট সবারই থাকার কথা। তারপর আমি একটু একটু টাচ করে গেছি, অনেক কিছু আমি বলতে পারি নাই বা হয়তো আমি বলি নাই, কারণ ওগুলো ডিটেইলে বলতে হবে। যেমন এসকিউএল ইনজেকশন বলে একটা জিনিস আছে, এটা এক ধরনের অ্যাটাক। তো এগুলো আমি এখন ডেল ভাই একটু তাহলে মাইক অন করে দেন। স্পেসিফিক সাইবার সিকিউরিটি নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। জি, আপনাদের যদি সাইবার সিকিউরিটি এবং আমাদের এই ক্লাসটা রিলেটেড কোনো কনফিউশন বা কিছু জানার থাকে, ভাইকে জিজ্ঞেস করতে পারেন। এন্ড কাইন্ডলি আপনাদের হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি আপনাদের নামগুলো বললে আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন ভাই। মৌমিতা দত্ত। জি ভাই। স্যার, প্রথমে ওই যে হ্যাভ আই বিন পর্ন যেটা দেখিয়েছিলেন, সেখানে তো মোটামুটি মানে যতগুলো ইমেল অ্যাড্রেস দেওয়া হয় দেখা যায় যে ডাটা ব্রিচ হয়েছে, মানে এমন কি কোনো মানে ইমেল অ্যাড্রেস নেই যেটা হয়নি, এরকম আচ্ছা, আমি টাইপের? সরি, আমি আসলে বোধহয় দেখাইতে ভুলে গেছি। আমারই আরেকটা ইমেল অ্যাড্রেস আছে যেটা পন্ড না, আমি ওইটা দেখাইতে ভুলে গেছি। নরমালি পন্ড হয় কোন ইমেল অ্যাড্রেস গুলো, যেগুলো আমরা বিভিন্ন সাইটে যে আছে না, অনেকে ডিজাইন বা প্রিন্টিং ওইসব সাইটে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড মানে অ্যাকাউন্ট খুলছে ওগুলা। তো আর বড় বড় ইভেন অনেক স্বীকার করে না, কিন্তু অনেক বড় বড় জায়ান্টের হ্যাক হয়। মানে মানে এরকম কিছু নাই যেটা পেনিট্রেবল না, কারণ হচ্ছে ওই যে ব্ল্যাক মার্কেটে আইফোনের ভালনারেবিলিটি থেকে আরম্ভ করে সবকিছু, বাট ওগুলো সাধারণ মানুষের আওতার বাইরে। কিন্তু যদি এফবিআই, সিআইএ বা কোনো গভর্নমেন্ট আপনাকে হ্যাক করতে চায়, সে অবশ্যই পারবে। সো আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখনই হ্যাভ আই বিন পন্ডে দেখছেন, আপনি সাথে সাথে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, এবং পাসওয়ার্ডটা ফ্রিকুয়েন্টলি একটু চেঞ্জ। আমরা কমনলি দেখা যায় একটা পাসওয়ার্ড বছরের পর বছর ব্যবহার করি, ফলে হয় কি যে আপনি একটা সাইটে ওইটা এখন হ্যাক হয় না, তো আগামী বছর হ্যাক হবে বা এরকম কিছু। পাসওয়ার্ড গুলো একটু চেঞ্জ করা
এবং পাসওয়ার্ড গুলো দীর্ঘ এবং ক্যাপিটাল, স্মল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার মিলায়া তৈরি করা, এই আর কি। আর স্যার ওই প্রথমে যে দেখিয়েছিলেন র্যানসমওয়্যার যে একটা, র্যানসমওয়্যার যে হ্যাঁ র্যানসমওয়্যার, সেখানে যে একটা এসেছিল যে পারমিশন চাই যে এটা এটা মানে কমান্ডস দে যে এটা এটা করতে হবে, এরকম টাইপের হ্যাকাররা। তো এটা তো কিছুটা মানে কম্পিউটারের প্রোগ্রামিং টাইপের, তো আমরা বুঝবো কি করে যে এটা একটা মানে হ্যাক হয়েছে যে? না, র্যানসমওয়্যার আমি দ্বিতীয় যে ফাইলটা দেখাইছি, যে ইনস্ট্রাকশনসটা, ওই হ্যাঁ ইনস্ট্রাকশনসটা হ্যাকাররা রেখে গেছে যে তুমি কিভাবে আমাকে পে করবা। ওই সিচুয়েশনে চলে গেলে আপনার আর বোঝার কিছু নাই, আপনার বুঝতে হবে আরো আগেই। আপনি ওই জন্য ওই আনঅথরাইজড কোন সফটওয়্যার, কোন লিংক এগুলো নামাবেন না। একবার যদি আপনার র্যানসমওয়্যার আপনার মেশিনে ঢুকে যায়, আপনার ফাইলগুলো সব এনক্রিপ্টেড হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি ফাইল আর ওপেন করতে পারবেন না। আপনি ফাইলে ক্লিক করলে দেখবেন ওই ফাইল ওপেন হচ্ছে না, তখন ইউ অলরেডি বিন অ্যাটাকড। তখন বোঝার প্রথম কাজটা যেটা হইলো, যদি র্যানসমওয়্যার অ্যাটাক হয়, প্রথম কাজ হইলো বাসার ওয়াইফাইটা অফ করে সমস্ত ডিভাইস অফ করা, যাতে আর কারণ নিজেদের মধ্যে না ছড়ায়। তারপরে একজন প্রফেশনালের অ্যাডভাইস নেওয়া, সে তখন পরবর্তী স্টেপ গুলো কিভাবে এটা করবে সে সেটা করে দিবে। আর স্যার এমনিতে কোনো হ্যাকার যদি নর্মালি মানে ফোন হ্যাক করলো বা ল্যাপটপ হ্যাক করলো, কোনো কিছু করলো না আর কি, এমনিতে জাস্ট ইনফরমেশন কালেক্ট করলো, এটা কি কোনো বুঝার উপায় আছে? এইটা এইভাবে বোঝার উপায় নাই, দুইটা উপায় আছে। এক হচ্ছে যারা প্রফেশনাল আছে তারা আপনার মোবাইলটাকে মানে আমরা অ্যানালাইজ করতে পারি, সফটওয়্যার আছে ওইটা দিয়ে বোঝা যায় যে আপনার মধ্যে কোনো গোপন কোড এটার মধ্যে অলরেডি ইনফেক্টেড আছে কিনা। এক, দুই হলো মোবাইলেও কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে। তবে সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে আপনি যদি আপনার মোবাইলটা একবার ফুল ফরম্যাট করে শুধুমাত্র অথরাইজ সফটওয়্যার ছাড়া, গুগল, ফেসবুক এরকম অথরাইজড প্লে স্টোর অ্যাপস ছাড়া অন্য কোনো অ্যাপস ইউজ না করেন, কোনো আননোন লিংকে ক্লিক না করেন, অপরিচিত কোনো সফটওয়্যার ডাউনলোড না করেন, তাহলে সাধারণ কোনো হ্যাকার দ্বারা হ্যাক হওয়ার পসিবিলিটি 99%ই নাই। এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট বা ওই ইউএস গভর্নমেন্ট হ্যাক করতে চায় তাইলে অন্য হিসাব। আচ্ছা স্যার। আর স্যার বলছিলাম যে আপনারা কি ওই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্স করান? এটা অনেকেই করায়, আপনি অনলাইন আছে, ইন্টারনেটের যুগে আপনি সার্চ দিলেই দেখতে পাবেন, এখন এভরিথিং ইজ অ্যাভেলেবেল, ডাটা ইনফরমেশন সব জায়গায় অ্যাভেলেবেল। আপনি আগ্রহ থাকলে আপনি এই সম্পর্কে পড়াশোনা করার জন্য নেট ঘাটবেন, সব তথ্য জানতে পারবেন। আচ্ছা। আর স্যার আর একটা রিকোয়েস্ট ছিল, ওই ভাইরাস টোটাল যেটা দেখিয়েছিলেন সেটা যদি আর একবার একটু ডিটেলস দেখাতেন, স্পেশালি আপনি ইউআরএল মানে করে। আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন ভাইরাস টোটাল, আসবে। ওই ওয়েবসাইটে তিনটা অপশন আপনি দেখতেই পাবেন। একটা হচ্ছে ফাইলে ক্লিক করলে আপনি যে ফাইলটা স্ক্যান করতে চান কম্পিউটারে ওইটা জাস্ট অ্যাটাচ করে দিলে ও আপলোড করে নিবে, নিয়ে ওই স্ক্যান করে একটা রেজাল্ট দিবে। আচ্ছা স্যার, এটার মধ্যে একটা ইউআরএল আমি দিয়েছি, তো এটার মানে বুঝতেছি না আর কি যে এটা কি মানে। আচ্ছা, ইউআরএল এর ক্ষেত্রে আমরা আমি আমি আচ্ছা সময় আছে, আমি 1 মিনিট একটু তাহলে স্ক্রিনটা আবার শেয়ার করি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। সে আমি দিলাম, আমি এই ওয়েবসাইটটাই নিলাম, লিংকটা কপি করলাম। আপনাকে স্পামে তো দেখা যাবে এরকম একটা লিংক পাঠাবে যে এটাতে ক্লিক করো, এখানে গেলে তুমি প্রাইস পাবা। আপনার যদি এরকম হয়, আপনি এই ইউআরএলটাতে দিয়ে আপনি জাস্ট ক্লিক, আচ্ছা সরি সরি, আমি ফাইলে ক্লিক করে ফেলছি। এই যে সরি সরি, এই যে আমি সার্চে দিলাম।
আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি আরেকটা পার্ট, এটা তো আপনি আপনার এন্ডের থেকে দেখতেছেন। আবার এই যে ওয়েবসাইটটাকে স্ক্যান করা হবে, সেই ওয়েবসাইটটা, যেমন আমি এখন দারাজের এমপ্লয়ি, আমি দারাজের সাইবার সিকিউরিটি এক্সপার্ট। হ্যাঁ, তো আমার এই যে আমার ওয়েবসাইটটা সে যে স্ক্যান করবে, স্পাইডার দিয়ে যে স্ক্যান করবে, আমি ইচ্ছা করলে এটা অফ করে রাখতে পারি। সো অনেক ওয়েবসাইটে এটা কাজ নাও করতে পারে, যেগুলোতে এইচটিটিপিএস আছে এগুলো মোটামুটি সিকিউর। আমি বলতেছি কোনগুলো, যে আপনার যেগুলো ভুয়া পাঠায় ওগুলো দিলেই সে সাথে সাথে পেয়ে যাবে, আপনি শুধু এখানে দিয়ে সার্চে দিবেন। আমার কথা বোঝা গেছে? আপনি ইচ্ছা করলে এখানে একটা অ্যাকাউন্ট করে নিয়ে দেখতে পারেন। আপনি এটা নিয়ে একটু ঘাইটেন, আপনি একটু ঘাটলে এখানে কোনো রকেট সায়েন্স নাই, সিম্পল। আমি সাইটটা দিয়ে দিলাম, আপনি এখানে দিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনি দেখতে পারবেন। ওকে ভাইয়া, তাহলে আমরা আর নেক্সট জনের কাছে যাই। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে? জি, নিপা হলদার। জি ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল ওই যে ভাইয়া একটা কথা বললো না, যে ফ্রি ওয়াইফাই এর যে ব্যাপারটা, এখন ফ্রি ওয়াইফাই এক জিনিস, আর আমরা যে মানে পেইড যে ওয়াইফাই সার্ভিস গুলো নেই, এগুলো তো মেবি আলাদা। এখন একটা ব্যাপার ফ্রি হয়, আমরা ওয়াইফাই অনেক সময় বলতে আমি ফ্রেন্ডের বুঝাইছি, হ্যাঁ হ্যাঁ, না না আমি ভাইয়া, অনেক সময় হয় না যে আমরা আমার ফ্রেন্ডের থেকে হটস্পট নিয়ে তারপর অনেক সময় কাজ করি, এই ক্ষেত্রে আসলে আমাদের সাইবার সিকিউরিটি এখন কোনো প্রবলেম আছে কিনা, না বা না, এটা আপনার যদি যদি নোন পারসন হয়, আপনি জানেন তার কাছ থেকে আপনার সিকিউরিটি থ্রেট নাই, তাইলে নাই। ফ্রি বলতে আমরা বুঝাইছি যে আপনি আপনি যখন আপনার মোবাইলের ওয়াইফাইটাতে সার্চ দেন, দেখবেন অনেক ওয়াইফাই এর নাম দেখায়, তার মধ্যে প্রত্যেকটার পাশে একটা তালার ছবি দেওয়া, মানে এগুলো লকড, মানে ইউজার নেম পাসওয়ার্ড চাপে, মানে পাসওয়ার্ড চাপে। কিছু পেয়ে যাবেন অনেক সময় যে লক ছাড়া, এগুলো সাধারণ মানুষ খেয়াল করে না, সচেতন হলে সে খেয়াল করে। লক ছাড়া দেখে আমরা ওইটাতে ক্লিক করি, পাসওয়ার্ড ছাড়াই দেখা যায় কানেক্টেড দেখায়, এগুলো হচ্ছে থ্রেট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ফ্রেন্ড যদি ওয়েল নোন পারসন হয় ওকে, যদি আননোন পারসন যদি বলে যে ঠিক আছে এই যে ওয়াইফাইটা আমি পাসওয়ার্ড দিচ্ছি আপনি শেয়ার করেন, না করাটাই ভালো। কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আমি পুরো জিনিসটা যদি আমার নিজেরই সেট আপ হয়, তাইলে কিন্তু ওই একই কথা দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমি এখানে সেট আপ অনেক ক্ষেত্রে করছি, আছে না, স্পেশালি হোটেলস, রেস্টুরেন্টস, আমরা মানে যেসব জায়গায় আর কি হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি যাই, আমরা যারা ওয়াইফাই আপনি ইউজার, পয়েন্টটা ধরতে আমরা তো পারছেন। দেখা গেছে আমরা বিশেষ কোনো জায়গা থেকে যদি বিলং করি, আমরা চেষ্টা করি ওইখানের সার্ভিসটা নেওয়ার। এটা হ্যাঁ, নর্মাল যে আপনি বাসেও পয়েন্টটা ধরতে আজকাল পারছেন। ওয়াইফাই সার্ভিস হ্যাঁ, থাকে, বাসেও আজকাল ওয়াইফাই সার্ভিস থাকে। এখন এই সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আমরা যেটা এই করব, জিনিসটা আমাদের ক্ষেত্রে কতটা সিকিউর, এটা একটা কোশ্চেন। মোটেও সিকিউর না, মোটেও সিকিউর না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে একটা কাজ আমরা করতে পারি, সে আপনাকে বাসে বা আপনি একটা হোটেলে গেছেন, আবাসিক হোটেলে কক্সবাজার গেছেন, ওরা পাসওয়ার্ড দিছে, নাম করা প্রতিষ্ঠান ধরে নেওয়া যায়, কিছু হবে না। বাট তারপরে আমরা যেটা সাজেস্ট করি যে ওই কানেকশনে যখন আপনি কানেক্টেড হবেন, তখন আপনি কোন জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না। একটা আছে যে আপনার লগ ইন করা আছে, হ্যাঁ, তারপরে মানে আমরা বলি যে এরকম পাবলিক নেটওয়ার্কে কোনো ধরনের ব্যাংক ট্রানজেকশন এগুলো করা নিরাপদ না। বাংলাদেশে এখনো শুরু হয় নাই, হইতে কতক্ষণ, অনেক ঘটনা আছে যেগুলো অনেকে জানে না, ঠিক আছে? কারণ ওই ওই আমার যে হোটেলের যে ওয়াইফাইটা, সেইটা যে লোকটা কন্ট্রোল করতেছে, সে চাইলে তার যদি সেই হ্যাকিং নলেজ থাকে, সে কিন্তু এইটা করতে পারে। সে তখন ম্যান ইন মিডল অ্যাটাক করবে আপনাকে, তখন ওই যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হবে। ওয়াইফাই তো দিছে ঠিক আছে, আপনি যখন ব্রাউজারে গেছেন, আপনি যেই সাইটটা করছেন ফেসবুক বা ওই সাইটে গেছেন, সে ওইখানে একটা ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে রাখছে, ইউজার নেম পাসওয়ার্ড দিছেন, সে ওইটা জমতেছে তার কাছে, পরে সেগুলোকে ব্যবহার করবে। সো এই জন্য পাবলিক ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে আমরা সবসময় নিরুৎসাহিত করি, নিজের ডাটা খরচ করে ইউজ করা ভালো। আর যদি করতে হয়, ওই সময় নর্মাল ব্রাউজিং ছাড়া কোন ধরনের তথ্য শেয়ার করা, যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো না করাটা হচ্ছে সবচেয়ে সিকিউর। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন হলো গিয়ে যে ডে হেড হ্যাকারের ব্যাপারে আপনি বললেন এটা, যে মানে অনেকে আছে কিউরিওসিটি দিয়ে করতে যায়, হয়তো বা মাঝে মধ্যে পেমেন্ট পায়, ও এটা নিয়েই খুশি থাকে, যার কারণে ওকে হোয়াইট হ্যাট হ্যাকারও বলা যাচ্ছে না, ব্ল্যাক হ্যাট হ্যাকারও বলা যাচ্ছে না। কিন্তু আমার কোশ্চেনটা হলো গিয়ে
এখন আমরা যারা কিউরিওসিটির ভিতর দিয়ে দেখা গেছে একটা কাজ করলাম, এবং আমি কোনো হ্যাকার, সাপোজ টু বি আপনি ভালো হ্যাকিং জানেন, আমি আপনার কাছ থেকে হ্যাকিংটা শিখলাম, এবং আপনার কাছে আমার সকল তথ্যপত্র আছে, যার মাধ্যমে আপনি আমার নামটা ইউজ করে বা আমার জিমেলটা ইউজ করে কোনো কিছু করলেন। আর নর্মালি আমরা বলতে পারি রাইট নাও বেটিং সাইট হলে গিয়ে আমাদের বাংলাদেশে অনেক পপুলার, অবৈধ বাট পপুলার বেটিং সাইটটা। এখন আপনি যদি আমার নামে বেটিং সাইট গুলা ইউজ করেন, আর এই যে সাইবার অ্যাক্টের যে আমরা মানে যেহেতু আমি লয়ার স্টুডেন্ট, সাইবার অ্যাক্ট সম্পর্কে আমারও মোটামুটি ধারণা আছে। সাইবার অ্যাক্টে যে মামলাটা হবে, এটা কি আসলে অ্যাকচুয়ালি আসলে আমরা অতদূর অবশ্য যাই না যেহেতু রানিং স্টুডেন্ট, আচ্ছা আমি ইন্টারনেট বলি, বেসই নাকি এটা নিয়ে আরো ইনভেস্টিগেশন হবে? মানে এটা একটা না না টেনশনের ব্যাপার, কারণ ইনভেস্টিগেশন হবে, এটা তো ইনভেস্টিগেশন হবে। আমাদের সাইবার, আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, আমাদের এখানে একটা অংশ হচ্ছে গিয়ে আমরা যে শুধু সাইবার থ্রেট প্রোটেক্ট করা তা না, আমাদের একটা অংশ হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টিগেশন। এরকম কেস আসে আমাদের কাছে যখন আমাদেরকে ওই ডিভাইসটা ইনভেস্টিগেট, এখন ধরেন আমি আপনার নাম ইউজার, যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমি জেনে গেছি, আমি ঢুকছি, হ্যাঁ, তো এইটা ইনভেস্টিগেট করে পাওয়া যায়, আমি ইজিলি বের করতে পারি, মানে এটা যারা করে তারা পাইতে পারে যে এইটা কি আপনার, এইটাই ইনভেস্টিগেশনে বের করা হয় যে সে কি তার ডিভাইস থেকে ঢুকছে না অন্য ডিভাইস থেকে তার নাম ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করা হয়েছে বা অন্য কান্ট্রি থেকে ইউজ করা হয়েছে কিনা। বাট তারপর আমরা সচেতন থাকতে কেন বলি, আপনি যেহেতু লয়ার স্টুডেন্ট আপনি জানেন যে ইনভেস্টিগেশন তো পরে, আগে তো অ্যারেস্ট করে, তাই না? হ্যাঁ, এই কারণেই দেখা গেছে এখন ডিটেক্ট করলে তো সাইবার অ্যাক্টে আমরা যতটুকু জানি যে খুব সম্ভবত 25 আছে, যে ডিটেক্ট করলে ডিরেক্ট নাম, নাম্বার এবং যার আইডিটা তাকে প্রথমে ডিটেক্ট করা হয়, এবং ইনভেস্টিগেশনের পরে হলো গিয়ে মানে যে বাকি প্রসেস বা যে ধারাগুলো আছে ওই অনুযায়ী বিচার করা হয়। কিন্তু এই আমার কোশ্চেনটা জন্যই হলো গিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে আর কি। এখানে কোশ্চেনটা হলো গিয়ে যে আমি তো এখানে ইনোসেন্ট, মানে আমি যখন, হ্যাঁ আমি এখানে ইনোসেন্ট না, আমি তো জানি না। এখন আপনি আমাকে সিনিয়র হিসেবে, অ্যাজ এ সিনিয়র আপনি আমাকে শিখাইছেন, এই কারণে আপনার কাছে হয়তো আমার ইনফরমেশন গুলো আছে। অ্যাজ এ ইনোসেন্ট, আমার কাছে হয়তো আমার কাছে আপনার ইনফরমেশন থাকতে হাউ পারে। ক্যান আই প্রুভ দ্যাট যে আমি অ্যাকচুয়াল ভাবে এটার মানে একেবারে অন দ্য স্পট আমার কি প্রুভ করার কোনো অপশন আছে কিনা যে না আই এম দ্য ইনোসেন্ট, আমি কিছু জানি না? অন দ্য স্পট আসলে প্রুফ করতে আপনি পারবেন না। প্রথম কথা হচ্ছে আমি আপনার সিনিয়র হই, টিচার হই, আর যাই হই, আমি হয়তো আপনার বড়জন নাম, পিতার নাম, জন্ম তারিখ জানতে পারি, কিন্তু আপনার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড আমি কেন জানবো? আপনি কেন শেয়ার করবেন আমার সাথে? আপনি কারোর সাথেই শেয়ার করবেন না, কারোর সাথেই না। নোবডি মানে নোবডি, কারোর সাথেই না, ঠিক আছে? আপনি কখনোই আপনার ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না, ইউজার নেম পাসওয়ার্ড না, ঠিক আছে? আচ্ছা, বাকি থাকে লাস্ট কোশ্চেন হলো গিয়া, ইফ ইউ ইউজ মাই নেম উইদাউট নো মানে ইনফর্ম মি, তাহলে আমি কিভাবে বুঝবো আপনি আমার নাম, আর আপনি আমার নাম, বাবার নাম, মায়ের নাম সবকিছু ইউজ করে, ইভেন আমার ছবি ইউজ করে যদি আপনি কোনো অ্যাকাউন্ট মানে রান করেন, তাহলে তো আসলে আমার বোঝার কোনো অপশন নাই। আপনি বোধহয় ফেসবুকের কথা বলতেছেন। হ্যাঁ, ফেসবুক না, নট অনলি ফেসবুক, এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে আছে। আপনি চাইলে আমার জিমেইল ইউজ করতে পারেন, ইভেন আপনি আমার নাম ব্যবহার করে একটা গুগলে একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারেন। এটা তো নর্মাল, নট অনলি ফেসবুক। আমরা যে ফেসবুক ইউজ করি, ফেসবুক বেশিরভাগেরই, যারা রানিং স্টুডেন্ট ফেসবুক বেশিরভাগেরই ডিঅ্যাক্টিভেট থাকে, সেটা তো মানে ফেসবুক এর অনেক সাইট আছে। আমি বলি শর্ট করে হ্যাঁ, এটাই মানে আমার কোশ্চেনটাই এটা, এটা হচ্ছে যে সিকিউরিটি ব্যাপার বলি, সেটা হচ্ছে যে সাধারণ কোন মানুষ, সাধারণ একজন ইউজার, যেমন আপনি লয়ার স্টুডেন্ট, আমি হচ্ছে গিয়ে ধরুন কম্পিউটার সায়েন্সের, আমি যেমন আইন যতটুকু জানি আপনার মতো জানতে পারবো না, ওরকম আপনি আসলে যদি না সাইবার সিকিউরিটি নিয়ে ইন ডেপথ পড়াশোনা না করেন, আর সো নর্মাল যারা ইউজার তারা এটা কোনোদিনই পারবে না। বাট যারা প্রফেশনাল, এখানে রিভার্স সার্চ আছে, অনেক কিছু আছে যেটা দিয়ে, বাট এগুলো টাইম কনজিউমিং, এগুলো অন স্পটে দ্বারাই করা যায় না, এগুলো সময় নিয়ে ওই আইনি তদন্তের মতো ঘাইটা এগুলো বের করতে হয় যে আপনার কোনো ছবি আছে কিনা বা এগুলো আর কি। সো এইটার জন্য আপনাকে একজন প্রফেশনালের দ্বারস্থ হইতে হবে আর কি। অবশ্যই, মানে আমি মেবি আপনাকে একটু ডিস্টার্বই করছি, কারণ অনেক লেন্দি একটা ক্লাস হচ্ছে। আমি মানে আমার কিউরিওসিটি থেকে জানতে চাচ্ছি, কারণ এগুলা তো হলো গিয়ে সবসময় এগুলো আমরা পাই একটু সেমিনার হইলে তখন এরকম কোশ্চেন করার সুযোগ পাই, বা এরকম ক্লাস হইলে তখন কোশ্চেন করার সুযোগ পাই। এখন এখানে ব্যাপারগুলো হলো গিয়ে ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু সময়টা আসলে এত অল্প। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি দেখছি যে অনেক একটা লং টাইম ক্লাস হচ্ছে, তারপরও
মানে আমি মনে করি যে সমস্যা আমি নেই, কোশ্চেন সমস্যা করলে নেই। আমার ক্লাসের বাকিরাও ক্লিয়ার হবে মনে হয়, না না, আমার এইটা যতটুকু এইটা মনে হয়। থেকে অ্যাওয়ারনেস গ্রো হবে। আমরা চাই আপনাদের মধ্যে হ্যাঁ অ্যাওয়ারনেসটা তৈরি হোক। এখন জেনারেল ইউজাররা এত বেশি মানে কি বলে এই ব্যাপারে এত উদাসীন যে এই কারণেই আমাদের দেশে এত বেশি সাইবার ক্রাইম, বুলিং এগুলো হয়, যে আমরা এগুলো খেয়ালই করি না। আমার ছবি একজন আচ্ছা ইউজ করে ফেলে ভাই, তো এই জিনিসগুলো আচ্ছা, সচেতন আপনার থাকতে কথা হবে। থেকে আমার কোশ্চেন ডিটেক্ট আসলো যে সাইবার বুলিং এর ক্ষেত্রে মানে এখানে হয় হলে গিয়ে কি যে আইডি গুলো বেশিরভাগই ফেক আইডি থাকে। জি সাইবার নর্মালি আমি একটা ফেসবুক না, আমি যে কোনো একটা প্ল্যাটফর্মে একটা ছবি বা যে কোনো একটা ইনফরমেশন আপলোড করলাম, কেউ একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো এবং আমি ওইটার এগেনস্টে দেখা যায় কি আমি চাই একটা লিগ্যাল অ্যাকশন নিতে, কিন্তু আমি ঘুরে ফিরে দেখছি যে অ্যাকাউন্টটা অ্যাকচুয়াল ভাবে ফেক, অ্যাকাউন্টটাই ফেক। আমি আমি যার এগেনস্টে আসলে লিগ্যাল অ্যাকশন নিব তার অ্যাকাউন্টটাই ফেক। সেক্ষেত্রে আমার কি আসলে এখানে লিগ্যাল আমি ওই অ্যাকশন যে নেওয়ার কোনো অপশন আছে কিনা? লাস্ট স্লাইডে একটা পয়েন্ট ছিল যে আপনি আপনার অভিভাবক অথবা মানে শিক্ষক অথবা যথাযথ কর্তৃপক্ষ, এগুলোতে যেহেতু আপনি কিছু করতে পারবেন না, আপনি আপনি বাংলাদেশে সাইবার আছে, আমাদের সাইবার সিকিউরিটি সেল আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে ইনফর্ম করবেন। আপনার কাছে সেটা ফেক আইডেন্টিটি হইলেও তাদের কাছে সেই তথ্য এবং প্রযুক্তি আছে, হ্যাঁ তারা হ্যাঁ, ফাইন্ড আউট করে ফেলবে। ডিটেক্ট টাকা করতে পারবে কিনা এটাই কোশ্চেন। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডিটেক্ট ভাই, করতে থ্যাংক পারবে। ইউ। হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় না আপনার যদি আরো আমাদের সাথে ক্লাস থাকে তখন হয়তো বা আমি আরো কোনো কোশ্চেন হ্যাঁ, আসলে আমি ঠিকই। অ্যানাদার ক্লাসেও অবশ্যই অ্যাড করবো। অবশ্যই আমি অবশ্যই, চাই না সমস্যা আজকে আর নেই। লেন্দি হোক। Sure. আচ্ছা, থ্যাংক ইউ ঠিক আপু, আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো নমস্কার। কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার, আমার দুইটা জি কোশ্চেন আছে। জি বলেন। প্রথম কোশ্চেনটা হলো যে আমরা যখন পাবলিক প্লেস ব্যবহার করি, ওইখানে যখন ওয়াইফাই থাকে, তো আমরা জি যখন কোনো পাবলিক প্লেসে ওয়াইফাই ইউজ করি তখন কি আমাদের মোবাইল থেকে কোনো ডাটা বা কোনো পার্সোনাল ইনফরমেশন কি হ্যাক হয়? এটা একটা কনফিউশন। আর নাম্বার 2 হলো যে আমাদের বাংলাদেশে যখন শুনি যে অনেক খারাপ লাগে যে বাংলাদেশ থেকে অনেক টাকা অর্থ পাচার হয়ে বিদেশে চলে যায়। তো জি এইখানে এটা কি মানে পাসওয়ার্ডটা কি মানে সাধারণ পাসওয়ার্ড দেওয়ার কারণে নাকি অন্য কোনো ফিশিং লিংক বা কোনো হ্যাকিং এর শিকার, মানে সে সম্বন্ধে জানতে চাচ্ছি। হুম। আচ্ছা, যেমন আমি শর্টলি বলি, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ব্যাপারটা ঘটছে, হ্যাঁ, ওদের কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশন সবকিছুই ছিল, কিন্তু হ্যাকার কন্ট্রোল নিয়ে নিছে ওই কম্পিউটারটা, যে কম্পিউটার দিয়েই লগ ইন হয়। ফলে হয়েছে কি, এখন ওই যে আমি ক্লাসের মধ্যে বলছি যে আপনি বিশাল জটিল পাসওয়ার্ড রাখছেন, কিন্তু পাসওয়ার্ডটা আপনি আপনার ডেস্কটপে একটা ফাইলে লিখে রাখছেন বা একটা কাগজে লিখে আপনার ওই ডেস্কটপের পাশে লাগায় রাখছেন, তাইলে জটিল পাসওয়ার্ডের তার কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, আর ওই যে সাইবার সিকিউরিটি, ওই যে বললাম যে সব ডিভাইস থাকার পরেও ওই যে সচেতনতা না থাকায়, এবং উনি যে ওই যে সিবির যে ফাইলটা ওপেন করছে ওইটার কারণেই কিন্তু বাকি কাজগুলো ঘটছে। আমার যে সিকিউরিটি ছিল না তা না, কিন্তু ইনসাইডার জব আমি প্রোটেক্ট করব কিভাবে যদি আপনি সচেতন না হন? আমি ফায়ারওয়াল বসাইছি, অ্যান্টিভাইরাস বসাইছি, সব বসাইছি, আপনি একটা স্পাম লিংকে ক্লিক কইরা আপনি একটা লগআর ইনস্টল করে দিছেন, আমার ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করার সময় সব চলে গেছে। এই হলো আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আগে দিলাম। সো আসলে সিকিউরিটি ডিভাইসই সব না, অ্যাওয়ারনেস একটা মেজর পার্ট। ইউজার যদি অ্যাওয়্যার না থাকে, আপনি যত দামি যন্ত্রপাতি সবকিছু লাগানো, যে বললাম না যে আপনি 32 ক্যারেক্টারের পাসওয়ার্ড কিন্তু আপনি কাগজে লিখে আপনার ডেস্কের পাশে রেখে দিছেন, যাইতে আসতে লোকজন দেখে, লাভ কি হইলো? তো এই হইলো এক ইস্যু। আর আপনার ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, আপনি যখন পাবলিক প্লেসে কোনো ওয়াইফাই ইউজ করেন, নরমালি আপনার ডাটা অটোমেটিক তো শেয়ার হবে না। যদি সেইখানে কেউ ম্যান ইন মিডল অ্যাটাক করার জন্য সেটআপ নিয়ে থাকে, এইটা একটা ইস্যু। দুই হইলো গিয়ে যে আপনার যদি এরকম হয় যে আপনার আগেই আপনি একটা আনঅথরাইজড সফটওয়্যার কিছু ইনস্টল করছেন যেটার ভিতরে মেলওয়্যার আছে। এখন মেলওয়্যারটা, আমি যে মেলওয়্যারটা আপনার ভিতরে ইনজেক্ট করাইছি, ওই মেলওয়্যারটার ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপনার এখান থেকে ফাইল নিয়ে একটা নির্দিষ্ট আইপি, যে আইপিটা আমার সার্ভারে আমাকে সে পাঠাবে, যেগুলো নিয়ে আমি পরে হ্যাক করতে পারবো। তো দেখা গেছে আপনি আপনার বাসার ভিতরে ছিলেন, আপনি যাদের আইএসপি ইউজ করতেছেন তাদের ওইখানে ওয়েল প্রোটেক্টেড, তাদের ফায়ারওয়েল আছে, ফলে ওই যে আমি যে আইপিটা ইউজ করছি ওইটা ব্ল্যাক লিস্টেড আইপি, ওইখানে আর সে ডাটা ট্রান্সফার করে নিতে পারে নাই। কিন্তু আপনি যখন একটা লোকাল প্লেসে গেছেন, দেখা গেছে ওইখানে ওরকম, আমি কিন্তু পুরাটাই একটা
অ্যাজাম্পশন মানে হাইপোথেটিক্যালি বলতেছি। সো ওইখানে যদি সিকিউরিটি না থাকে এবং আপনার ভিতরে অলরেডি মেলওয়্যার আছে, সে অনেক দিন যাবতই ট্রাই করতেছে ডাটা ট্রান্সফার করার, পারতেছে না। আজকে যখন ট্রাই করছে ফ্রি পাইছে, পাঠাই দিছে। সো এই জন্য পাবলিক প্লেসে আমরা ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই বলেন যেটাই বলেন, পাবলিক প্লেসে ওয়াইফাই ইউজ না করাটা সবচেয়ে উত্তম, যদি আপনি সাইবার সিকিউরিটির একদম মানে শক্তভাবে মানতে চান। আর যদি মনে করেন যে আরে আমার ফোনে আছেই কি আর নিবই কি, একটু ইউজ করলাম। আর এটা ঠিক বাংলাদেশে এখনো অত ভয়ঙ্কর হয় নাই, বাট হইতে কতক্ষণ হচ্ছে, প্রচুর প্রতিদিনই আমরা শুনতেছি, আমরা নাম বলি না, বড় বড় ইন্ডাস্ট্রি হ্যাক হচ্ছে, ব্যাংকের টাকা হ্যাক হচ্ছে। আমাদের কাছে যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের ফ্রেন্ডস কলিগসরা চাকরি করে, যে কোম্পানি হ্যাক হয়েছে সেখানে হয়তো আমার এক পরিচিত ছোট ভাই বা বড় ভাই চাকরি করে, আমাদের কাছে ইনফরমেশন আসে, আমরা জানি। তো এখন আপনারা তো মনে করতেছেন বাংলাদেশে কি এগুলা হয়, এগুলা তো খালি ইংলিশ সিনেমাতে দেখি। না রে ভাই, বাংলাদেশে এখন প্রচুর হচ্ছে। তো থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আসলে সাইবার সিকিউরিটি